প্রত্যেক যুগেই দুই ধরনের মানুষ জন্ম নেয়। একজন যারা শোরগোলের সাথে ভেসে চলে, আর আরেকজন যারা চুপচাপ কাজ করে যায় যতক্ষণ না সবাই তাদের উপেক্ষা করতে পারে না। পার্থক্যটা প্রতিভা বা ভাগ্য নয়, সেটা হলো শৃঙ্খলা। বেশিরভাগ মানুষ আরাম, বিভ্রাট আর আবেগের চক্রে আটকে থাকে। তারা গতিকে অগ্রগতি, ব্যস্ততাকে উদ্দেশ্য আর আরামকে শান্তি ভেবে ভুল করে। কিন্তু ধৈর্যশীল মানুষ জানে, জীবনের নিয়ন্ত্রণ শুরু হয় নিজের নিয়ন্ত্রণ থেকে। ৯৯% মানুষের থেকে এগিয়ে থাকতে হলে একজনকে হতে হয়। ৯৯% মানুষ ধারাবাহিক, স্পষ্ট আর অটল থাকতে চায় না। চারপাশটা দেখো, এই পৃথিবী কখনো এতই গোলমালপূর্ণ, দ্রুত আর বিশৃঙ্খল ছিল না। মনোযোগ এখন এক ধরনের মুদ্রা, আর অধিকাংশ মানুষ তা ফাঁকা কাজে ব্যয় করে। প্রতিটা স্ক্রল, প্রতিটা তর্ক, প্রতিটা মজা সেই শক্তি খোয়ায় যা তাদের শক্তিশালী হতে পারত। মানুষ বছরের পর বছর সম্ভাবনা বদলে ফেলে কয়েক সেকেন্ডের আনন্দের জন্য। তবুও এই বিশৃঙ্খলার মাঝেই এক ছোট গোষ্ঠী চুপচাপ উঠে আসে। তারা শৃঙ্খলাবদ্ধ, পরিকল্পিত আর ধৈর্যশীল। তারা শব্দ ছাড়াই এগিয়ে চলে, আবেগ নয়, নীতির দিক নির্দেশনায়। তাদের জীবন পরিস্থিতির আকারে গড়ে ওঠে না, তারা আদেশের মাধ্যমে পরিস্থিতিকে গড়ে তোলে। এভাবেই তারা অচেনা হয়ে ওঠে, অবস্থান, খ্যাতি বা আওয়াজে নয়, বরং শৃঙ্খলার মাধ্যমে। মনোযোগ, নিয়মিত অভ্যাস, শক্তি আর উদ্দেশ্যের দক্ষতায়। স্টোইক পথ দেখতে পাওয়ার জন্য নয়, অস্বীকার করার সুযোগ না দেওয়ার জন্য। নিচে দেওয়া হলো 7টি মূলনীতি, যা বিভ্রান্তদের থেকে শৃঙ্খলার অধিকারীকে, বিচ্ছিন্নদের থেকে শাসককে, সাধারণদের থেকে অসাধারণকে আলাদা করে। প্রতিটা দুর্বলতার বিরুদ্ধে একটি অস্ত্র, নিয়ন্ত্রণের জন্য একটি ব্যবস্থা, আর একটা ম্যাপ যা তোমাকে সাধারণত্বের আওয়াজের উপরে উঠে আসতে সাহায্য করবে। চলো শুরু করি। অধ্যায় 1, মনোযোগের নিয়ন্ত্রণ আয়ত্ত করো। গড় মানুষের দিন কেটে যায় অর্ধেক ঘুমিয়ে অর্ধেক জাগ্রত অবস্থায়। তাদের মনোযোগ ছড়িয়ে থাকে ছোটখাটো ব্যাপারে, নোটিফিকেশন, অর্থহীন কথাবার্তায় আর অন্যদের মতামতের আওয়াজে। তাদের মন তাদের নিজের নয়, এটা তৈরি হয় যেটা প্রথমে তাদের দৃষ্টি আকর্ষণ করে তার দ্বারা। স্টোইকরা এটাকে আধুনিক জীবনের প্রথম বড় ভুল মনে করে, নিজের পারসেপশন বা উপলব্ধির নিয়ন্ত্রণ হারানো। মার্কাস অরেলিয়াস লিখেছেন, তোমার মনের উপর তোমার ক্ষমতা আছে, বাইরে ঘটে যাওয়া ঘটনা নয়। এটা বুঝলে তুমি শক্তি পাবে। শক্তির শুরু এখানেই, মনোযোগ নিয়ন্ত্রণের মাধ্যমে। প্রতিটি মানুষের মনোযোগের একটা সীমিত ক্ষেত্র থাকে। সেই মনোযোগ নির্ধারণ করে কিভাবে তুমি দেখে, বিচার করো, অনুভব করো আর সিদ্ধান্ত নাও। মনোযোগ নিয়ন্ত্রণ করতে পারলে জীবন নিয়ন্ত্রণ করতে পারো। হারালে জীবন তোমার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। সচেতন মানুষ প্রথমে লক্ষ্য করে মনোযোগ কোথায় যায় যখন সে অমনোযোগী থাকে। তারা খেয়াল করে কতবার মনোযোগ ভাসতে থাকে, গসিপ, মনোযোগ হারানো আর ডিজিটাল গোলমাল। তারা নিজেদের জন্য দোষারোপ করে না, তারা ঠিক করে। এটা মনের একটা ট্রেনিং, যাতে গুরুত্বপূর্ণ জিনিসগুলোর দিকে আবার মন ফেরানো যায়। যতবার মন ফিরে আসে ততবার শক্তিও ফিরে আসে। একজন স্টোইক মানসিক সংযম আচার করে। তারা যেমন কমান্ডার রিসোর্স সংরক্ষণ করে, তেমনি মনোযোগ সংরক্ষণ করে। তারা জানে যে অর্থহীন জিনিসে খরচ করা মনোযোগ মানে দক্ষতা অর্জন থেকে শক্তি কমে যাওয়া। প্রতিটা অপব্যবহৃত নজর, প্রতিটা তুচ্ছ তর্ক, প্রতিটা ফিল্টারবিহীন ইনপুটের একটা দাম থাকে। গড় মানুষ প্রতিদিনই সেটা মেটায়, কিন্তু মনোযোগ দেবার ব্যাপারে শৃঙ্খলাবদ্ধ মানুষ জানে মন কোথায় যাবে, সেখানেই মনোযোগ দেয়। আধুনিক জগৎ মনোযোগ টানার জন্য লড়াই করে। তোমার পকেটের যেসব ডিভাইস আছে সেগুলো নিরপেক্ষ কোনো যন্ত্র নয়, এগুলো এমন সিস্টেম যা তোমার মস্তিষ্ক ধরে রাখতে ডিজাইন করা হয়েছে। স্টোইকরা এই ধরনের বন্দিত্ব থেকে বিরত থাকে। তারা প্রযুক্তিকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে, পরিবেশ হিসেবে নয়। ফোন খুললে উদ্দেশ্য নিয়ে খোলে, পড়তে বসলে গভীরভাবে পড়ে, কাজ করতে বসলে বিভক্ত না হয়ে একটানা কাজ করে। এটাই সেনেকার কথা, সচেতনভাবে জীবনযাপন করা, পুরো মনোযোগ দিয়ে থাকা। নিজের কাজের ফল নিজেরই ভোগ করতে হয়। মনোযোগ হারানো শুধু একটা অসুবিধা নয়, এটা ইচ্ছা শক্তির ধীরে ধীরে ক্ষয়। বিভ্রান্ত মন স্পষ্টভাবে চিন্তা করতে পারে না, সঠিক সিদ্ধান্ত নিতে পারে না বা ধারাবাহিকভাবে কাজ করতে পারে না। বিচ্ছিন্ন মন নিয়ে জীবন কাটানো মানে দুর্বল জীবনযাপন। মনোযোগ দিয়ে জীবন কাটানো মানে শক্তিশালী জীবনযাপন। স্টোইক দার্শনিকরা মনোযোগকে অভ্যাসে পরিণত করার চেষ্টা করে, স্পষ্টতাকে এক ধরনের স্বাভাবিক অবস্থা বানায়, যেন এটা বিরল কিছু না হয়। মনোযোগে পারদর্শী হতে চাইলে তার ভাঙন ঘটানো জিনিসগুলো দূর করতে হবে। পরিবেশে অগোছালো অবস্থা মানে মনের ভিতরও অগোছালো অবস্থা। চারপাশকে সহজ করে ফেলো। পরিষ্কার ডেস্ক নিয়ে আসে স্পষ্ট সিদ্ধান্ত। শান্ত পরিবেশে শান্ত মন জন্মায়। নিয়ম মেনে চলা মানুষ এমন পরিস্থিতি তৈরি করে যা উৎকর্ষতা নিশ্চিত করে। তাদের পরিবেশ তাদের বন্ধু, বাধা নয়।
মানসিক শৃঙ্খলা গড়ে ওঠে সচেতন একাকিত্ব থেকে। কোনো উদ্দীপনা ছাড়া একা সময় কাটালে মন নিজের সঙ্গেই থাকতে শেখে। অধিকাংশ মানুষ 5 মিনিটও চুপচাপ বসে থাকতে পারে না, তাড়াতাড়ি মনোযোগ অন্যদিকে ঘোরে। স্টোয়িক দর্শন অনুসারীরা নীরবতাকে মনে জিমখানার মতো ভাবেন। একাকিত্বে তারা অস্থিরতার মুখোমুখি হয়, যতক্ষণ না সেটা শান্তিতে পরিণত হয়। যখন মন আর কোনো অস্বস্তি ছাড়াই নীরবতা ধরে রাখতে পারে, তখন সেটা শব্দের প্রতি অপ্রভাবশালী হয়ে যায়। একবারে একটাই কাজ করলে মনোযোগ বাড়ে, একসাথে অনেক কাজ করলে মন বিভক্ত হয়ে যায়। প্রতিবার যখন মন কাজ বদলায়, তখন গতিশীলতা হারায়। স্টোয়িকরা একসাথে একটাই কাজ করে, সেটা হোক প্রশিক্ষণ, পড়া বা পরিকল্পনা। তারা নতুন কিছু শুরু করার আগে আগের কাজ শেষ করে। এতে মনোযোগের এবং চরিত্রের স্থিরতা তৈরি হয়। যে ব্যক্তি শুরু করা কাজ শেষ করে, সে নিজের ধারাবাহিকতার ওপর বিশ্বাস গড়ে তোলে। এপিকটেটাস তার ছাত্রদের বলতেন, যদি কারো ভুলে তুমি রেগে যাও, তাহলে নিজের দিকে তাকাও আর নিজের ভুলগুলো খুঁজে বের করো, তখন তোমার রাগ কেটে যাবে। একই কথা মনোযোগের ক্ষেত্রেও প্রযোজ্য। পৃথিবীকে শব্দের জন্য দোষ দেওয়ার আগে নিজের মধ্যে সেই শব্দের প্রতি আকর্ষণ থাকছে কিনা দেখো। নিয়ন্ত্রিত মন শান্তির ওপর নির্ভর করে না মনোযোগ দিতে। বিশৃঙ্খলার মাঝেও এটা পরিষ্কার থাকতে পারে। মন মনোযোগের পিছনে চলে, যেমন গাছ সূর্যের আলো অনুসরণ করে। তুমি যেটার উপর মনোযোগ দাও সেটাই শক্তিশালী হয়। যদি মনোযোগ দাও সমস্যায়, সমস্যা আরও বেড়ে যায়। মনোযোগ দাও উদ্দেশ্য নিয়ে কাজ করলে মনোযোগ তীক্ষ্ণ হয়। একজন স্টোয়িক বাইরে যেসব জিনিস তাদের নিয়ন্ত্রণের বাইরে, সেগুলো নিয়ে মাথা ঘামায় না। তারা বেঁধে না পড়ে শুধু দেখে, মিশে না পড়ে কাজ করে, আর শান্ত মনে কাজ করে। মনোযোগ নিয়ন্ত্রণ মানে আবেগ নিয়ন্ত্রণ করা। আজকাল মানুষ আবেগের কাছে হার মানে, মনোযোগ হারিয়ে ফেলে। তারা পুরনো ভুল, ঝগড়া আর কষ্ট বারবার মনে করে। এই ভাবনা তাদের অনুশোচনা বা রাগের ফাঁদে ফেলে রাখে। একজন স্টোয়িক আবেগকে তথ্য হিসাবে দেখে, নিজের অংশ হিসাবে না। তারা অনুভূতি স্বীকার করে, তারপর সেটাকে সঠিক কাজের দিকে নিয়ে যায়। তারা মানসিক বৃত্তগুলোকে গুরুত্ব দেয় না, যেগুলো কোনো সমাধান দেয় না। পরিষ্কার মন মানে ফাঁকা মন নয়, এটা একটা নিয়ম মেনে চলা মন। স্টোয়িক মনের মানুষ শান্ত থাকে, কারণ কিছুই হয় না, বরং কারণ সে ঠিক করে কি বুঝবে আর কি বুঝবে না। স্পষ্টতা আসে বেছে নেয়ার সচেতনতার ফলেই। নিয়ম মেনে চলা মানুষ জীবনকে একটা লেন্সের মতো ফিল্টার করে। শুধু সেই সব জিনিসই প্রবেশ পায় যা যুক্তি, বৃদ্ধি আর উদ্দেশ্যকে সেবা করে। স্টোয়িক মানুষ কথোপকথনে এটা প্রয়োগ করে। তারা উত্তর দেওয়ার জন্য শোনে না, তারা বুঝার জন্য শোনে। তারা শুধু মুখ ভরানোর জন্য কথা বলে না। নীরবতা, তারা কথা বলে অর্থ পৌঁছে দিতে। ফাঁকা গপ্প সময় নষ্ট করে ফেলে। মনোযোগী কথা প্রভাব গড়ে তোলে। মুখ থেকে বের হওয়া প্রতিটি শব্দ হয় আওয়াজ, হয় সংকেত। নিয়মিত মানুষ নিশ্চিত করে সেটা সংকেত হয়। যিনি মনোযোগ নিয়ন্ত্রণ করেন, তিনি সময়ও নিয়ন্ত্রণ করেন। সচেতনভাবে কাটানো প্রতিটি মুহূর্ত বাড়াতে ফেলে, নষ্ট করা প্রতিটি মুহূর্ত সংকুচিত করে। যখন দিনগুলো মনোযোগের ওপর গড়ে তোলা হয়, তখন জীবন স্পষ্ট হয়ে ধীর গতিতে চলে। সাধারণ জীবনের হুড়াহুড়ি হারিয়ে যায়। ধৈর্যশীল মানুষ সময়ের মধ্যে সচেতনভাবে চলাফেরা করে। উপস্থিতিকেই দক্ষতার রূপ দেয়। ঘুম, ব্যায়াম আর খাওয়া দাওয়া কোনো ছোটখাটো ব্যাপার না, এগুলোই দীর্ঘমেয়াদী মনোযোগের ভিত্তি। ক্লান্ত বা প্রদাহগ্রস্ত শরীর তীক্ষ্ণ মনের সাপোর্ট দিতে পারে না। স্টোয়িকরা সেই জীববিজ্ঞানের সম্মান করে যেটা যুক্তির ভিত্তি। তারা ইচ্ছা করে ব্যায়াম করে, বিশ্রাম নেয় আর খায়। তারা জানে মনোযোগ মানেই শুধু মানসিক নিয়ন্ত্রণ নয়, এটা শারীরিক প্রস্তুতিও। আধুনিক জীবন উত্তেজনাকে সন্তুষ্টি হিসাবে বিক্রি করে, বারবার নতুন কিছু দিয়ে তাৎক্ষণিক অর্থ দেওয়ার আশ্বাস দেয়। স্টোয়িকরা তা মানে না। তারা বুঝতে পারে যে ক্রমাগত উত্তেজনা সংবেদনশীলতাকে মুছে দেয়। যখন সবকিছু রোমাঞ্চকর, কিছু নেই, কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়। ইনপুট কমিয়ে তারা যাদের জন্য গুরুত্বপূর্ণ তাদের প্রতি তীব্রতা ফিরিয়ে আনে। নীরবতা গভীরতা পায়, সরলতা হয়ে ওঠে গভীরতা। শৃঙ্খলাবদ্ধ মানুষ তার দিন শুরু করে ঠিক করে যে মন কোথায় থাকবে। তারা ইচ্ছা হিসাবে নয়, বরং সীমানা হিসাবে উদ্দেশ্য ঠিক করে। আজ আমি আমার সচেতনতায় কি ঢুকতে দেব, কি বাদ দিব। এই দৈনিক হিসাব রক্ষা করে মনোযোগের পবিত্রতা। এছাড়া মন অন্যের চিন্তার আবর্জনার জায়গায় পরিণত হয়। মার্কাস অরেলিয়াসও এটা অনুশীলন করতেন। সকালের ভাবনায় সে নিজেকে মনে করিয়ে দিত মানুষগুলো অজ্ঞতা, দুর্বলতা বা স্বার্থপরতার কারণে কাজ করে। এই সচেতনতা তাকে অবাক হওয়া আর রেগে যাওয়া থেকে বাঁচাত। মনোযোগ প্রতিক্রিয়ার বদলে যুক্তির দিকে টেকে থাকত। হতাশার জায়গায় প্রত্যাশা এসে বসত। অভিযোগের বদলে প্রস্তুতি নিত। মনোযোগে শৃঙ্খলা মানে দমন নয়, এটা মুক্তির পথ।
যখন মন ইচ্ছেমতো কাজ করার জোরপূর্বক দখল থেকে মুক্ত হয় তখন সেটা সৃষ্টির, কৌশলের আর চিন্তার জন্য প্রস্তুত হয়। সাধারণ মানুষ, একজন মানুষ কোনো চিন্তা কয়েক সেকেন্ডের বেশি ধরে রাখতে পারে না বাধা ছাড়া। একজন স্টোইক চিন্তাটা ধরে রাখে যতক্ষণ না সেটা অন্তর্দৃষ্টিতে পরিণত হয়। যখন তুমি মনোযোগ আকর্ষণ করো তখন তুমি ব্যাখ্যা নিয়ন্ত্রণ করো। দুইজন মানুষ একই ঘটনা দেখতে পারে, একজন সুযোগ দেখে, অন্যজন পরাজয়। পার্থক্যটা হলো ফোকাস। প্রশিক্ষিত মস্তিষ্ক অভিজ্ঞতাকে শক্তির মাধ্যমে ছাঁকনি দেয়, অপরিশিক্ষিত মস্তিষ্ক সেটা দুর্বলতার মাধ্যমে। স্টোইক শিখে সচেতনতা পরিচালনা করতে, যা করা যায় তার দিকে, হারানো জিনিসের দিকে নয়। নিয়মিত মস্তিষ্ক সবকিছুই ছুটে বেড়ায় না, কৌতূহল এটা বাছাইকৃত। নিয়ন্ত্রণ ছাড়া কৌতূহল বিভ্রান্তি হয়ে যায়। আসল কৌতূহল হয় কৌশলগত, দক্ষতা অর্জনের জন্য, নতুন কিছু পাওয়ার জন্য নয়। স্টোইকরা শুধু সেই সব জিনিস শেখে যা জ্ঞান বা দক্ষতা বাড়ায়। তারা তথ্য গ্রহণ করে ঠিক যেমন একজন খেলোয়াড় পরিকল্পনা নিয়ে পুষ্টি নেয়, লোভে নয়। মনোযোগের এই দক্ষতা স্মৃতিতেও চলে। স্টোইকরা এমন কিছু নিয়ে মনোযোগ দেয় না যা কাজে লাগে না। তারা পাঠ শেখে আর বাকি ফেলে দেয়। স্মৃতি হয় একটা লাইব্রেরির মতো যত্ন করে সাজানো, আবর্জনার গাদা নয়। মনের মধ্যে যা থাকে তা কাজে লাগতে হবে। স্পষ্টতা, না গণ্ডগোল। মনোযোগ নিয়ন্ত্রণ মানে দৃষ্টিভঙ্গি নিয়ন্ত্রণ। অপমান হলে স্টোইক লোকটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখায় না। সে একটু থামে, বোঝে আর ঠিক করে কি প্রতিক্রিয়া দেওয়া উচিত কিনা। অনেক সময় অপমানটা মনোযোগ দিয়ে দেখলে তার শক্তি কমে যায়। মনোযোগ ছিল জ্বালানি, মনোযোগ সরিয়ে নেওয়া মানে আগুন নিভিয়ে দেওয়া। মনোযোগ ঘুরিয়ে দেওয়া মানে সমস্যা শুরু হওয়ার আগেই মিটিয়ে ফেলা। অস্থির না হওয়া মানে উদাসীন হওয়া নয়, এটা কার্যকর হওয়া। স্টোইক লোক সত্যি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে মনোযোগ দেয় এবং অপ্রয়োজনীয় জিনিসে শক্তি নষ্ট করে না। তাদের শান্তি কোনো সাধারণ শান্তি নয়, অবহেলা না, এটা দক্ষতা। তারা তাদের মনোযোগ রাখে শুধু সেই জিনিসগুলোর জন্য যা সত্যিই গুরুত্বপূর্ণ। প্রতিটি বড় সাফল্যের শুরু হয় মনোযোগ দিয়ে। একজন শিল্পীকে বছরগুলো ধরে তার স্বপ্নে বিশ্বাস রাখতে হয়। একজন কৌশলবিদকে সেই প্যাটার্নগুলো খুঁজে বের করতে হয় যা অন্যরা চোখে পড়ে না। একজন নেতা অবশ্যই শান্ত থাকতে হয় যখন সবাই আতঙ্কিত হয়। সব ক্ষেত্রে মনোযোগী পার্থক্য গড়ে সাধারণতা আর দক্ষতার মধ্যে। সেনিকা লিখেছেন, সব জায়গায় থাকার মানে হলো আসলে কোথাও না থাকা। আজকের দিনে এর মানে হলো প্রতিটা স্ক্রিন আর চিন্তায় বিভক্ত হয়ে জীবনের থেকে দূরে সরে যাওয়া। নিয়মিত মানুষই তা রক্ষা করে। তারা নিজেদের মনোযোগকে ঠিক যেন দুর্গের দেয়াল রক্ষা করে তেমন রকম রক্ষা করে। ঢোকার অনুমতি নেই ছাড়া কেউ ঢুকতে পারে না। যেমন অন্যরা মিটিং ফিক্স করে, তেমন তারা নিজেরা চিন্তা করার জন্য সময় নির্ধারণ করে। তারা সীমানা ব্যবহার করে জায়গা আটকে রাখার জন্য নয়, বরং ঢাল হিসেবে। এই নিয়মে স্বাধীনতা বেড়ে যায়। যার মন রক্ষা করা হয় না সে মনে করে সে স্বাধীন, কিন্তু আসলে ইচ্ছার পাশায় বন্দী। যার মন রক্ষা পায় সে কঠোর মনে হতে পারে, কিন্তু আসলে সে নিয়ন্ত্রণে থাকে। সম্পর্কেও মনোযোগ অনুভূতিকে নিয়ন্ত্রণ করে। ধৈর্যশীল মানুষ খুব সাবধানে ঠিক করে কে তার মনের জায়গা দখল করবে। তারা অন্যদের স্বীকৃতি বা সমালোচনায় আটকে পড়ে না। তাদের মূল্য নিজেই নির্ধারণ করে, অভ্যন্তরীণভাবে মাপা হয়। যখন মনোযোগ বাহ্যিক স্বীকৃতির বদলে ব্যক্তিগত উন্নয়নে যায় তখন শান্তি স্বাভাবিকভাবেই আসে। মনোযোগ নিয়ন্ত্রণ করতে হলে ফলাফলের প্রতি আসক্তি ছেড়ে দিতে হয়। প্রক্রিয়ায় মনোযোগ দিলে ধারাবাহিকতা আসে। ফলাফলের প্রতি আটকে গেলে উদ্বেগ বাড়ে। স্টোইকরা দক্ষতার সাথে কাজ করে, তারপর প্রত্যাশা ছেড়ে দেয়। এতে উদ্বেগে আটকে থাকা শক্তি মুক্ত হয়। মনোযোগ ফিরে আসে বর্তমান কাজে, যেখানে প্রভাব থাকে। মনোযোগের প্রশিক্ষণ কখনো শেষ হয় না। মন সবসময় চেষ্টা করবে ঘুরে বেড়ানো। স্টোইকরা এটাকে শৃঙ্খলার একটা অংশ হিসেবে মেনে চলে। প্রতিবার মনোযোগ ফেরানো মানে শক্তি বাড়ানো। মনের জিমটাই হলো মনোযোগ। প্রতিটা রিপ মানে মনোযোগ ফিরিয়ে আনা। মনোযোগের দক্ষতা কোনো কৌশল নয়, এটা একটা জীবনযাপন। এটা নির্ধারণ করে কিভাবে কেউ পড়ে, কাজ করে, প্রশিক্ষণ নেয় আর সম্পর্ক গড়ে তোলে। শৃঙ্খলাবদ্ধ মানুষ প্রতিটা কাজকে মনোযোগের অনুশীলনে পরিণত করে। হাঁটা, শ্বাস নেওয়া, এমনকি অপেক্ষা করাও সচেতনতার ব্যায়াম হয়ে ওঠে। সম্পূর্ণ মনোযোগ দিয়ে করা ছোট্ট কাজও ঘণ্টার চেয়ে বেশি মূল্যবান। মনোযোগ হারিয়ে সময় নষ্ট হয়। এই দক্ষতায় সময় বড় হয়ে ওঠে। একজন স্টোইক একজন ঘণ্টার মনোযোগে যা দেখেন, অন্যরা এক সপ্তাহের কোলাহলে তা দেখতে পারে না। স্পষ্টতার সুযোগ তৈরি করে, নিখুঁততা শক্তি দেয়। যে মানুষ তার মনোযোগ নিজের হাতে রাখে সে তার বাস্তবতার মালিক। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, তোমার জীবনের সুখ নির্ভর করে তোমার চিন্তার মানের উপর। চিন্তার মান নির্ভর করে মনোযোগের মানের উপর। তাই জীবনের সুখ নির্ভর করে তুমি কি খেয়াল রাখো তার উপর।
নিয়ম মেনে চলা মানুষ লক্ষ্য করে যা শক্তি বাড়ায়, যা দুর্বল করে তা নয়। মাস্টারির জীবন মানে সচেতনতার একটা সঠিক দিক নির্দেশ। স্পষ্ট দেখতে পারা, স্পষ্টভাবে ভাবা আর সিদ্ধান্ত নেওয়া মানে হচ্ছে সেই আওয়াজের উপরে উঠে যাওয়া যা বেশিরভাগ মানুষের মাথা ঘামিয়ে দেয়। মনোযোগ হলো সেই দরজা যার মধ্য দিয়ে সব শক্তি প্রবাহিত হয়। তাই সতর্ক থেকে সেটা রক্ষা করো, উদ্দেশ্য নিয়ে সেটা পরিচালনা করো। মনের প্রতিটি জয় এখান থেকে শুরু হয়। দ্বিতীয় অধ্যায়, ভাঙার মতো নয় এমন একটা রুটিন তৈরি করো। যে মানুষ রুটিন ছাড়া বাঁচে সে ভাসমান থাকে। তার কাজ মেজাজের উপর নির্ভর করে, তার ফলাফল ভাগ্যের উপর। তারা ঘুম থেকে উঠে অবিশ্বাসী, কোনো দিক না জেনে ঘুরে বেড়ানো আর প্রতিদিন শেষে ভাবা সময় কোথায় গেল। স্টোইক এরকম জীবন কাটায় না। স্টোইক মানুষ এমন ব্যবস্থা গড়ে তোলে যা শৃঙ্খলাকে নিয়মে পরিণত করে আর নিয়মকে নিজের পরিচয় বানায়। মার্কাস অরেলিয়াস প্রতিদিন সকালে লেখালেখি করতেন, যখন পৃথিবী এখনও ব্যস্ত না হয়ে উঠত। তার রুটিন আরামের জন্য ছিল না, নিয়ন্ত্রণের জন্য ছিল। দিনের শুরুতেই যখন বিঘ্ন ঘটার আগেই সময়টা নিজের করা যায়। শৃঙ্খলাবদ্ধ মানুষ নির্দিষ্ট সময়েই ওঠে, ঘড়ির আদেশে নয়, বরং নিয়মিততা ইচ্ছাশক্তিকে তীক্ষ্ণ করে। প্রতিটি পুনরাবৃত্তি সিদ্ধান্তকে মজবুত করে। প্রতিটা পূর্বানুমানযোগ্য কাজ মানে একবার কম দ্বিধা আর যুদ্ধ। একটা পরিকল্পিত জীবন মানে কঠোর নয়, সেটা সচেতন। রুটিন হলো স্বাধীনতার নির্মাণশৈলী। কাঠামোর মধ্যে সিদ্ধান্তহীনতায় শক্তি নষ্ট হয় না। এক স্টোইক প্রতিদিন পরিষ্কারভাবে এগোয়, কারণ তার পথ আগে থেকেই ঠিক করা আছে। তারা জিজ্ঞেস করে না পরেরটা কি করব, তারা আগেই সিদ্ধান্ত নিয়েছে। প্রতিটা ঘন্টার একটা উদ্দেশ্য থাকে, প্রতিটি কাজের একটা ঠাঁই থাকে। এটাই শৃঙ্খলার গোপন সুবিধা। এটা মস্তিষ্ককে বিশৃঙ্খলা থেকে মুক্ত করে। সেনিকা বলেছে, উদ্দেশ্য ছাড়া ভাসতে চেও না। যদি কেউ না জানে কোন বন্দরে যাচ্ছিস, কোনো বাতাসই ভালো লাগবে না। রুটিনই তো তোমার বন্দরের ঠিকানা দেয়, সেটা স্থির থেকে দিশা দেখায়। নিয়ম মেনে চলা মানুষ তার দিনগুলো গড়ে তোলে জরুরি কাজ, পড়াশোনা, চিন্তাভাবনা, প্রশিক্ষণ আর বিশ্রামের উপর। এসব একে অপরকে শক্তিশালী করে। একটা সুশৃঙ্খল দিন মিলে একটা সুশৃঙ্খল জীবন গড়ে তোলে। রুটিন ধীরে ধীরে গতি বাড়ায়, গতি তৈরি করে তোমার পরিচয়। স্টোইক দর্শনের মানুষ জানে মন শরীরের নিয়ম মেনে চলে। প্রতিদিন সকালে ওঠা, শরীর চর্চা করা আর স্পষ্টভাবে চিন্তা করা মস্তিষ্ককে নতুন করে গড়ে তোলে। ধারণা, মানুষ নিজেকে সক্ষম, স্থির, নির্ভরযোগ্য হিসেবে দেখতে শুরু করে। এই পরিচয় সেই অভ্যাসকে আরও শক্তিশালী করে যা এটি তৈরি করেছে। শৃঙ্খলা নিজেই টিকিয়ে রাখতে পারে। শক্তিশালী রুটিন শুরু হয় সকালে। প্রথম ঘণ্টা পুরো দিনের ভাবমূর্তি ঠিক করে। স্টোইক ফোন, খবর বা অন্যদের অধিকারগুলোর আওয়াজ এড়িয়ে চলে। তারা নীরবতা, শরীরচর্চা বা ভাবনায় শুরু করে। তারা লেখে, স্ট্রেচ করে বা দর্শন শিখে। উদ্দেশ্য হল মনের সাথে সামঞ্জস্য রেখে দিনের নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া। দিনের নিয়ন্ত্রণ মনের ওপর আসার আগে। সকালটাই যেখানে মনোভাব ঠিক হয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ ব্যস্ততার আগে ঠিক করে কি সবচেয়ে জরুরি। 3টে প্রধান কাজ, 30টা না। ওরা সবার আগে সেগুলোর দিকে মনোযোগ দেয়। যারা গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারে তাদেরই এই পৃথিবী পুরস্কৃত করে। বাকিরা তুচ্ছ জিনিসে ডুবে থাকে। আগেই প্রায়োরিটি অনুযায়ী কাজ করা মানেই আক্রমণাত্মক থাকা, প্রতিরক্ষামূলক না। স্টোইক দার্শনিকরাও সন্ধ্যার দিকে একটা রুটিন বানায়, ভাবনা চিন্তা দিয়ে দিনটা শেষ করে। মার্কাস অরেলিয়াস নাইটদের ব্যবহার করতেন নিজের আচরণ পর্যালোচনার জন্য। আজ কি ভালো করলাম, কি উন্নত করা যায়, কোথায় নিয়ন্ত্রণ হারালাম। এই দৈনিক পর্যালোচনা সময়কে জ্ঞানে পরিণত করে। এটা অভিজ্ঞতাকে নীতিতে বদলে দেয়। চিন্তা না করলে দিনগুলো একরকম বারংবারের মতো হয়ে যায়, আর চিন্তা করলে প্রতিটা দিন হয়ে ওঠে প্রশিক্ষণ। রুটিন মানে পারফেকশন নয়, এটা মানে ফিরে আসা। শৃঙ্খলাবদ্ধ মানুষও কখনো নিয়ম ভাঙবে। ক্লান্তি, যাত্রা বা পরিস্থিতি বিঘ্ন কাটাতে পারে, কিন্তু ধৈর্যশীল মানুষ দ্রুতই ফিরে আসে। তারা ব্যর্থতার জন্য সময় নষ্ট করে না, যত দ্রুত সম্ভব আবার নিয়ম ফিরিয়ে আনে। কোনো সিস্টেমের শক্তি তার নির্ভুলতায় নয়, বরং তার দ্রুত পুনরুদ্ধারে। অটুট রুটিন গড়তে হলে এনার্জি ম্যানেজমেন্ট বুঝতে হবে। মানুষ সময়ের অভাবে নয়, এনার্জির ভুল ব্যবহারে ফেল করে। স্টোইকরা মন যখন একদম তীক্ষ্ণ থাকে তখন জোরালো কাজ করে, আর কম মনোযোগের কাজ পরে রাখে। তারা শরীরের রিদম কাজের দরকারের সাথে মেলে নেয়। এতে বাধা কমে এবং ধারাবাহিকতা বেড়ে যায়। শৃঙ্খলা বারবার করার মাধ্যমে গড়ে ওঠে। স্টোইকরা প্রতিদিন মূল অভ্যাসগুলো রিপিট করে যতক্ষণ না সেগুলো স্বাভাবিক হয়ে যায়। রিফ্লেকশন, ব্যায়াম, পড়াশোনা, স্ট্র্যাটেজিক প্ল্যানিং আর মনোযোগী কাজই হল ভিত্তি। ক্রম বদলাতে পারে, কিন্তু এই স্তম্ভগুলোর অস্তিত্ব বদলানো যায় না। প্রতিটা একটা স্থিতিশীলতার কাজ করে। যদি একটা দোলে, বাকিরা সিস্টেমটাকে ঠিক রাখে। এপিকটিটাস বলেছিলেন, প্রথমে নিজের কাছে বলো তুমি কি হতে চাও, তারপর তোমার যা করতে হবে তা করো।
রুটিন মানে এই নীতিটাকে সময়ের সঙ্গে মিলিয়ে নেওয়া। এটা হলো শিডিউলের মাধ্যমে পরিচয় প্রকাশ। প্রতিটি পুনরাবৃত্ত কাজ হলো তোমার হওয়ার ঘোষণা। সাধারণ মানুষ ইচ্ছের মধ্যে ভাসে, স্টোইকরা উদ্দেশ্যপূর্ণ রীতি মেনে চলে। রুটিন মজবুত করো, সিদ্ধান্ত নেওয়ার ঝামেলা কমাও, খাবারের সময়, ট্রেনিং টাইম, পড়াশোনার ব্লক আর বিশ্রামের ঘণ্টাগুলো আগেই ঠিক করে রাখো। সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি শৃঙ্খলা দুর্বল করে, অটোমেশন সেটা মজবুত করে, কারণ পছন্দের সংখ্যা কমে যায়। ইচ্ছে শক্তি বড় বড় ব্যাপারের জন্য রাখা হয়। স্টোইক জীবনকে একটা ভালোভাবে ডিজাইন করা মেশিনের মতো দেখে, কম ঝামেলা, বেশি ফলাফল। পরিবেশটা এই স্ট্রাকচারটা সাপোর্ট করতে হবে। যেখানে কাজ করো, ট্রেনিং দাও বা বিশ্রাম নাও, সেই জায়গাটা উদ্দেশ্য বোঝাতে হবে। প্রত্যেক জায়গার একটা নির্দিষ্ট কাজ থাকা উচিত। একটি ঘর যদি বিশ্রাম আর কাজ দুটোতেই ব্যবহৃত হয়, সেটা ঠিক নয়। মনের মধ্যে গোলমাল সৃষ্টি করে। জায়গায় শৃঙ্খলা থাকলে কাজে শৃঙ্খলা আসে। স্টোইকরা নিজেদের চারপাশ পরিষ্কার, সহজ এবং উদ্দেশ্যের সাথে মিল রেখে রাখে। রুটিনের মধ্যে মাঝে মাঝে একটু বিরতি নেওয়াও থাকে। অনেকবার একরকম কাজ করা কিন্তু চিন্তা না করলে মন বোকার মতো হয়ে যায়। স্টোইকরা ছোট ছোট বিরতি দিয়ে আবার সঠিক দৃষ্টিভঙ্গি ফিরে পায়। প্রকৃতির মধ্যে হাঁটা, চুপচাপ বই পড়া বা একটু কৃতজ্ঞতা জানানো মনকে ফের ফোকাসে নিয়ে আসে। এই বিরতিগুলো শৃঙ্খলা ভাঙার জন্য নয়, বরং শৃঙ্খলা রক্ষার জন্য। ছোট ছোট জিনিসে ধারাবাহিকতা বড় বড় কাজের উৎকৃষ্টতার ভিত্তি হয়। যে মানুষ ধারাবাহিকতা রাখতে পারে না, তাদের সকালে ঠিকঠাক কিছু না থাকলে মিশনে দখল রাখা কঠিন। রুটিন আত্মনিয়ন্ত্রণ বাড়ায়। ছোট ছোট কাজের অদৃশ্য নিয়মিততা বড় বড় সাফল্যের দৃশ্যমান নিয়ন্ত্রণে পরিণত করে। রুটিন মানে আবেগের ব্যাঘাতও কমে যায়। যখন কাজ স্বয়ংক্রিয় হয়, তখন অনুভূতি আর প্রাসঙ্গিক থাকে না। স্টোইক মানুষ মেজাজ যাই থাকুক প্রশিক্ষণ চালিয়ে যায়। তারা ইচ্ছে না থাকলেও লেখে, ট্রেনিং করে বা পড়াশোনা করে। তারা জানে ধারাবাহিকতা অনুভূতি তৈরি করে, উল্টো না। একবার অভ্যাস শুরু হলে মোটিভেশন আসতে থাকে। অবিচল রুটিন, এখানে কোনো বাধা ছাড়াই কাজের ধারাবাহিকতা রাখা হয়েছে। একটা অভ্যাস স্বাভাবিকভাবে আরেকটার সঙ্গে মিশে যেতে হবে। সকালে ভাবনা চিন্তা থেকে সরাসরি শারীরিক ব্যায়ামে চলে যাওয়া, ব্যায়াম শেষ হয়ে কাজ শুরু, কাজ শেষ হলে পরের দিনের পরিকল্পনা করা। এই সিকোয়েন্সিং কাজের মাঝে ফাঁকা সময় আর শক্তি নষ্ট হওয়া রোধ করে। এটা জীবনকে একটা অবিরত শৃঙ্খলার গতিতে পরিণত করে। সেনিকা লিখেছিলেন, জীবন দীর্ঘ যদি তুমি জানো কিভাবে ব্যবহার করতে হয়। রুটিন হলো সেটাই শেখার বিজ্ঞান। প্রতিটি গঠন হলো সেই সময়কে ফেরত পাওয়া, যা না হলে বিভ্রান্তিতে নষ্ট হয়ে যেত। বেশিরভাগ মানুষ বছরগুলো হারায় উদ্দেশ্যহীনতায়। স্টোইকরা বছরগুলো পায় শৃঙ্খলার মাধ্যমে। তাদের সময়সূচি ক্ষতির বিরুদ্ধে একটা অস্ত্র হয়ে ওঠে। শৃঙ্খলাবদ্ধ মানুষ তার রুটিনকে অন্যদের বিঘ্ন থেকে রক্ষা করতে শেখে। তারা অনেক সময় না বলে দেয়। তারা ফোকাস করার সময় রক্ষা করে। তারা হঠাৎ করে কোনো অপ্রয়োজনীয় কমিটমেন্ট নেয় না। প্রতিটি হ্যাঁ বড় লক্ষ্যকে সাহায্য করে। প্রতিটি না গুরুত্বপূর্ণ জিনিসের জন্য শক্তি বাঁচায়। রুটিন সঠিক সীমার মধ্যে টিকে থাকে, বিশৃঙ্খলার মধ্যে মরেও যায়। শরীর সেই সিস্টেমকে আরও শক্তিশালী করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ পরিষ্কার খায়, গভীর ঘুমায় আর নিয়মিত ব্যায়াম করে। নিয়মিত। দুর্বল শরীর ইচ্ছে শক্তি স্বীকার করে ফেলে, শক্তিশালী শরীর তা ধরে রাখে। স্টোইক দর্শন জীববিজ্ঞানের সঙ্গে মেলায়। শারীরিক স্বাস্থ্যের মধ্যে আত্মার একটা নিয়ম থাকে। রুটিন তখন রূপ নেয় রীতিতে, যখন তার মধ্যে থাকে অর্থ। ভাবনা ছাড়া বারবার করার মানে হয় যান্ত্রিক কাজ, কিন্তু উদ্দেশ্য নিয়ে বারবার করার মানে হয় পবিত্রতা। স্টোইক প্রতিদিনের কাজগুলোকে নীতির প্রকাশে পরিণত করে। প্রশিক্ষণ হয় ধৈর্য, লেখা হয় স্পষ্টতা, পরিকল্পনা হয় দূরদর্শিতা। সাধারণ কাজগুলো রূপান্তরিত হয় নৈতিক অনুশীলনে। একজন মানুষ যার কোনো রুটিন নির্ভর করে মনের উপর। যে মানুষ সুসংগঠিত, সে নির্ভর করে পরিকল্পনার উপর। স্টোইকরা ভালো দিনের অপেক্ষা করে না, তারা নিজেই রিদমের মাধ্যমে সেগুলো তৈরি করে। যখন জীবন ব্যাহত করে, তারা মানিয়ে নেয়, ভেঙে পড়ে না। তাদের রুটিন বাঁকায়, ভেঙে ফেলে না। নিয়মিত রুটিনের মাধ্যমে মানুষ নিজেকে আগে থেকে বুঝতে পারে। এই পূর্বানুমান তাদের আত্মবিশ্বাস দেয়। তারা জানে মেজাজ বা পরিস্থিতি যাই হোক কী করবে। তারা আর দুর্বলতার সাথে দর কষাকষি করে না। ইচ্ছে শক্তি কমে গেলে তাদের সময়সূচি তাদের চালিয়ে নিয়ে যায়। এই সিস্টেম দরকারিতা পূরণ করে। নিয়মিত মোটিভেশন দরকার। রুটিন থাকলে নিজের চোখে মায়া পড়ে না। কোনো কাঠামো না থাকলে মানুষ ভাবতে পারে সে উন্নতি করছে, অথচ আসলে ঠিকই আছে। রুটিন উন্নতির রেকর্ড রাখে। স্টোইকরা রেকর্ড করে, পর্যালোচনা করে আর ঠিকঠাক করে। তারা অনুভূতির বদলে ডেটা দেখে। সংখ্যা আর ধারাবাহিকতা অনুভূতির থেকে অনেক বেশি সত্যি বলে। বিশ্রামও একটা পরিকল্পনা থাকে। স্টোইকরা জানে অবিরাম পরিশ্রম ধীরে ধীরে ক্ষতি করে। তারা সচেতনভাবে বিশ্রাম নেয়। ঘুম, স্থিরতা আর শান্ত বিনোদন কাজ করার ক্ষমতা ফেরায়। এই ভারসাম্যই দীর্ঘস্থায়িত্ব ধরে রাখে। বিনা অপরাধবোধে বিশ্রাম নেওয়াটা এক ধরনের বুদ্ধিমত্তা।
নিয়মিত অভ্যাস সময়কে খ্যাতিতে বদলে দেয়। যতক্ষণ ধরে মনোযোগ দিয়ে দেখো, ধারাবাহিকতা বিশ্বাসযোগ্যতায় পরিণত হয়। অন্যেরা ধীরে ধীরে সেই শৃঙ্খলাবদ্ধ মানুষের বিশ্বাসযোগ্যতায় ভরসা করতে শুরু করে। সুযোগ আসে কারণ শৃঙ্খলা দক্ষতার সংকেত দেয়। যখন অন্যেরা হুড়োহুড়ি করে, তখন ধৈর্যশীল মানুষ শান্তচিত্তে তাদের নিয়ম মেনে কাজ চালিয়ে যায়। সফলতা অবশ্যম্ভাবী হয়। মার্কাস অরেলিয়াস লিখেছিল, তোমার জীবনের প্রতিটি কাজ করো যেন সেটা তোমার জীবনের শেষ কাজ। নিয়ম সেই মূলনীতিকে সম্মান করে। প্রতিটি কাজটা এমনভাবে করতে হবে যেন সেটার ওজন সবচেয়ে বড় কিছু। এদের রুটিন হয় সম্মানের মতো। জীবন হয়ে যায় ধারাবাহিক উৎকর্ষের অনুশীলন। একদম শক্ত রুটিন গড়তে হলে ছোট ছোট শুরু করো। 3টে অটল কাজ ঠিক করে রাখো। সকালে ওঠো, প্রতিদিন ব্যায়াম করো, রাতে নিজের কথা ভাবো। এগুলোই হবে সেই স্তম্ভ যেগুলোর ওপর সবকিছু ঘুরে বেড়াবে। একবার ঠিকঠাক হয়ে গেলে ধীরে ধীরে নতুন অভ্যাস যোগ করো। প্রতিটা নতুন অভ্যাস যেন স্পষ্টতা, শক্তি বা উদ্দেশ্য নিয়ে আসে। অন্য কিছু থাকলে বাদ দাও। স্টোইকরা সময়কে পবিত্র জিনিস মনে করে। তারা সেটাকে গড়ে তোলে গঠন। তারা সমতা খোঁজে না, তারা সঠিক মেলবন্ধন তৈরি করে। তাদের দিনগুলো যেন ভালোভাবে তৈরি করা যোদ্ধার বর্ম, সুরক্ষিত, উদ্দেশ্যমূলক আর যুদ্ধের জন্য প্রস্তুত। নিয়মিত অভ্যাসই তাদের জীবনের অনিশ্চয়তার বিরুদ্ধে কৌশল। সাধারণ মানুষ গঠন কাটাচ্ছে কারণ তারা সেটা আটকে ফেলা মনে করে, কিন্তু স্টোইকরা সেটা আলিঙ্গন করে কারণ তারা বুঝতে পারে এটা নিয়ন্ত্রণ। স্বাধীনতা অসীম পছন্দে নয়, বরং নির্বাচিত পুনরাবৃত্তিতে। নিয়মিত অভ্যাসের মাধ্যমে পছন্দ হয়ে ওঠে দক্ষতা। প্রতিটি সুশৃঙ্খল ব্যবস্থা কার্যকারিতা বাড়ায়। প্রতিটি পুনরাবৃত্তি ধারালো করে। পরিচয়: যে মানুষ তার দিনগুলোর নিয়ন্ত্রণ করে, শেষ পর্যন্ত সে তার ভাগ্য নিয়ন্ত্রণ করে। রুটিন কোনো লক্ষ্য নয়, এটা একটা দরজা। এর বাইরে আছে স্থিরতা, শক্তি আর জীবনের সেই বিরল মুহূর্ত যা সচেতন ছন্দে বয়ে চলে। অধ্যায় 3: পুরানো নিজেকে ধ্বংস করো। প্রতিটি পরিবর্তনের জন্য ধ্বংস আবশ্যক। গড় থেকে উপরে উঠতে হলে মানুষকে তার অভ্যাস, পরিবেশ আর সেই সব জিনিসগুলো ভেঙে ফেলতে হয় যা তাকে তার বর্তমান অবস্থায় ধরে রাখে। স্টোইকরা এই প্রক্রিয়াকে ভয় পায় না, তারা এটাকে পরিশোধন হিসেবে গ্রহণ করে। তারা বুঝে যে নতুন শুরু হয় স্বাচ্ছন্দ্যের শেষেই। পুরনো আমি গড়ে ওঠে ছোট ছোট নিজের আনন্দে, বারবার দেওয়া অজুহাতে আর অগোছালো রুটিনে। এটা সেই আমি যা আনন্দ খোঁজে শৃঙ্খলা থেকে পালাতে, মনোযোগ হারায় উদ্দেশ্য এড়াতে, আর সঙ্গ খোঁজে খালি হৃদয় ঢাকতে। এটা ধ্বংস করা কোনো প্রতীকী কাজ নয়, এটা বাস্তবিক প্রয়োগ। স্টোইক দার্শনিকরা এমন সব আচরণ ছিন্ন করে যা নিয়ন্ত্রণকে দুর্বল করে। সেনিকা বলেছিলেন, যে ব্যক্তি নিজের শরীরের বন্দী, সে কখনো স্বাধীন নয়। এই বন্দিত্ব শুধু নেশার মধ্যে নয়, স্বাচ্ছন্দ্যের বন্দিত্ব। রাতভর কাটানো মাদক সেবনে মনের ব্যাপার, সপ্তাহান্তে মজায় ডুবে আর অর্ধশত ঘণ্টা বিনোদনে কাটালে মানুষ নরম হয়ে যায়। স্টোইকরা আলাদা জীবন যাপন করে, তারা জেগে থাকে। পুরনো নিজেকে ধ্বংস করা মানে হল আবেগের ওপর নিয়ন্ত্রণ ফিরে পাওয়া। আধুনিক সংস্কৃতি মনোযোগ হারানোর গ্ল্যামার করে। যারা উদ্দেশ্য খোঁজে তাদের পুরস্কার করে, আর নিয়ন্ত্রণকে বোকামি মনে করে। নিয়ম শৃঙ্খল মানুষ এই গল্পটাই পুরোপুরি নাকচ করে। তারা বিনোদনের জন্য বাঁচে না, তারা নিজেকে তীক্ষ্ণ করার জন্য বাঁচে। প্রথমেই মদ্যপান ছেড়ে দেয়। মদ জ্ঞান ধীরে দেয়, মনোযোগ কমায়, আর আরাম ছদ্মবেশে আসক্তি খাওয়ানো। স্টোইকরা পালানোর চেষ্টা করে না, তারা স্পষ্টতা খোঁজে। তারা শুধুমাত্র উদ্দেশ্য নিয়ে পান করে, যদি পান করে। প্রতিটি সিদ্ধান্ত একটাই প্রশ্নে যাচাই হয়, এটা কি আমার নিয়ন্ত্রণ বাড়ায় না কমায়? যদি কমায় তবে সেটা বাদ দেয়া হয়। একই নিয়ম ডিজিটাল আসক্তিতেও প্রযোজ্য। প্রাপ্তবয়স্ক যৌন বিষয়বস্তু মস্তিষ্ককে কোনো শ্রম ছাড়াই পুরস্কার পাওয়ার জন্য রিডাইরেক্ট করে। এটা মোটিভেশন কমায় এবং বাস্তবতার সাথে ঘনিষ্ঠতা নষ্ট করে দেয়। স্টোইকরা বুঝে যে কামনা নিয়ন্ত্রণ ছাড়া দাসত্বে পরিণত হয়। তারা এসব ছবি নিজেদের থেকে সরিয়ে ফেলে। পরিবেশ পুরোপুরি বদলে যায়। ইচ্ছেকে নিয়ন্ত্রণ করতে হয়, মজাতে ডুব দিতে নয়। স্ট্রিমিং সার্ভিস, গেমস আর লাগাতার বিনোদন ইচ্ছাশক্তিকে স্তব্ধ করে দেয়। এগুলো জীবনের জায়গায় নকল জীবন দেয়। ঘণ্টা খানেক উড়ে যায় আর স্বপ্নগুলো মূর্তে থাকে। স্টোইকরা এই ফাঁদটা চিনে নেয়। তারা বিনোদনকে দোষে দোষে দেখে না, তবে সেটা খুব সাবধানে মাপযোগ করে। বিশ্রাম পাওয়া যায় কষ্টের মাধ্যমে, পালিয়ে যাওয়া নয়। তীক্ষ্ণ মস্তিষ্ক নিজের মূল্য নষ্ট করে না, অলসভাবে সময় নষ্ট করে। পুরনো নিজে ধ্বংস করার জন্য শরীরকেও পরিষ্কার রাখতে হয়। স্টোইকরা বাহ্য সৌন্দর্যের জন্য নয়, নিজের জন্য প্রশিক্ষণ নেয়। সুস্থ দেহ মানে সুসংগঠিত মন। দেহের অবহেলা মানে বুদ্ধির অবহেলা। ব্যায়াম কোনো অপশন না, এটা সম্ভাবনার প্রতি দায়বদ্ধতা। যে নিজের দেহ নিয়ন্ত্রণ করে সে নিজের মন নিয়ন্ত্রণ করে। খাদ্য এখন নৈতিক কাজ,
খাওয়া জ্বালানি, বিলাসিতা নয়। একজন সহিষ্ণু মানুষ পরিষ্কার, সরল আর পরিমিত খায়। অতিরিক্ত ও প্রসেসড খাবার থেকে দূরে থাকে। প্রতিটি খাবার স্পষ্টতার পক্ষে ভোট। ভালো দেহ ভালো চিন্তার ভিত্তি। বেপরোয়া খাওয়া মানে বেপরোয়া চিন্তা। ঘুমও একটা যুদ্ধক্ষেত্র। রাত জাগা, বিভ্রান্তি পরের দিনের শক্তি কমিয়ে দেয়। একজন স্তয়িক ঘুমকে এক ধরনের কৌশলগত বিশ্রাম হিসেবে দেখে। তারা ঘুমের জন্য প্রস্তুতি নেয় যেমনটা প্রশিক্ষণের জন্য নেয়। স্ক্রিনগুলো বন্ধ করে দেয়, মন পরিষ্কার করে, আর পরিবেশটা অন্ধকার আর শান্ত রাখা হয়। বিশ্রাম কোনো বিলাসিতা নয়, এটা যোদ্ধার মনের পুনরুদ্ধার। পুরনো সত্যকে ধ্বংস করতে সামাজিক বিচ্ছিন্নতাও প্রয়োজন হয়। যারা গুজব, মাদকাসক্তি আর অভিযোগে মগ্ন, তারা শৃঙ্খলাবদ্ধ মানুষের পাশে থাকতে পারে না। স্টোইক প্রয়োজনে একা চলে, তারা গভীরতাকে পছন্দ করে। কোম্পানি মানুষের থেকে বড় হয়ে ওঠা কোনো বিশ্বাসঘাতকতা না, এটা উন্নতির একটা ধাপ। সাধারণ মানুষ একাকিত্বকে ভয় পায়, কিন্তু স্টোইকরা এটা শক্তির উৎস হিসেবে ব্যবহার করে। মার্কাস অরেলিয়াস লিখেছে, আত্মা তার চিন্তার রঙে রাঙায়। একই কথা প্রযোজ্য সঙ্গের ক্ষেত্রেও। মন তার সঙ্গে সময় কাটানো মানুষের মূল্যবোধ শোষণ করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ তার সঙ্গ চয়ন করে, যেমন সে তার মনের রক্ষা করে। শুধুমাত্র যারা উদ্দেশ্যের সঙ্গে মিল আছে তারা থাকে। পুরনো নিজেকে ধ্বংস করা মানে স্বীকৃতির জন্য আর দরকার নেই। সাধারণ মানুষ তাদের পরিচয় গড়ে তোলে অনুমোদন, লাইক, কমেন্ট আর বারবার নিজের ভালো লাগা পেতে যাওয়া। কিন্তু স্টোইকরা এটা নিজের ভিতরের দৃঢ়তার ওপর গড়ে তোলে। তারা যখন কেউ দেখছে না তখনও সততার সাথে কাজ করে। তাদের জানা থাকে সৎ হওয়ার জন্য কোনো দর্শক লাগে না। ধ্বংসের সময়টা অস্বস্তিকর, কারণ এটা আমাদের নির্ভরশীলতাকে সামনে নিয়ে আসে। প্রতিটা অভ্যেস ছেড়ে দিলে একটা দুর্বলতা বেরিয়ে আসে, যা আগে অতিরিক্ত মজা আনন্দে ঢাকা ছিল। স্টোইকরা সেটা সরাসরি মুখোমুখি হয়। তারা প্রত্যেক আরামকে নিয়ন্ত্রণ দিয়ে বদলে দেয়। যেখানে আগে ছিল মদ, সেখানে এখন আছে অনুশীলন। যেখানে আগে ছিল বিভ্রান্তি, সেখানে এখন আছে পড়াশোনা। যেখানে আগে ছিল আওয়াজ, সেখানে এখন নীরবতা। এই প্রক্রিয়াটা হলো কঠোর হতে হয়। পরিবর্তনে কোনো অর্ধেকটা পথ নেই। পুরনো স্বভাবকে ক্ষুধার্ত করতে হয়, মানতে হয় না, আর ধারাবাহিক কাজের মাধ্যমে নতুন কিছু দিয়ে প্রতিস্থাপন করতে হয়। স্টোইকরা মোটিভেশনের ওপর ভরসা করে না, তারা সিস্টেম আর উদ্দেশ্যের ওপর ভরসা করে। অনুভূতির আগে কাজ করে। তারা এমন একটা ধারা গড়ে তোলে যে নতুন স্বভাবই প্রাধান্য পায়। প্রথমে মন প্রতিরোধ করে, আরাম হারানোর জন্য প্রতিবাদ করে, পরিচিত বিষগুলো চাইতে থাকে। স্টোইকরা এই প্রত্যাহার সহ্য করে। তারা জানে সাময়িক অস্বস্তি স্থায়ী স্পষ্টতার বিনিময়। প্রতিটি বাসনা টেরিয়ে ওঠাই একটা পুরনো নিজের একটা টুকরো ধ্বংস হয়ে গেল। সেনিকা বলেছিলেন, আমাদের জীবনের সময় কম নয়, আমরা সেটা অনেকটাই নষ্ট করি। পুরনো নিজেকে ধ্বংস করলে এই নষ্ট সময় আবার ফিরে আসে। এক এক ঘন্টা যা আগে মজায় লোপাট হতো, এখন হয় দক্ষতার জন্য সময়। প্রতিটি রাত যদি সৎভাবে কাটানো হয়, তাহলে পরের সকাল হয় একদম তীক্ষ্ণ। প্রতিটা দিন যখন উদ্দেশ্য নিয়ে সাজানো হয়, তখন সেটা পচনের বিরুদ্ধে একটা জয়। এই প্রক্রিয়া শুধু অভ্যেসের মধ্যেই না থেকে নিজের পরিচয় পর্যন্ত ছড়িয়ে পড়ে। স্টোইকরা দুর্বলতার উপর তৈরি নিজেদের ছবি ভেঙে ফেলে। তারা আর বলে না, আমি পারছি না, আমি সেই ধরনের মানুষ না, বা আমি সবসময় এমন। এগুলো পুরনো নিজের কথাবার্তা। শৃঙ্খলাবদ্ধ মানুষ কাজের মাধ্যমে কথা বলে। তারা ইচ্ছার বদলে প্রমাণ দিয়ে নিজেদের পরিচয় গড়ে তোলে। ধ্বংস মানে আবেগের পুনঃসংশোধনও। রাগ, হিংসা আর বিরক্তি আসে অসংযত মনের থেকে। স্টোইক প্রতিক্রিয়ার বদলে পর্যবেক্ষণ করে। তারা আবেগকে জ্বালানিতে পরিণত করে। প্রতিটি আবেগের ঢেউ উন্নতির শক্তিতে রূপান্তরিত হয়। আবেগ দমন করা হয় না, সেটা রূপান্তরিত হয়। শারীরিক পরিবেশ মানসিক পরিবেশের প্রতিবিম্ব। পুরনো নিজের বরবাদ করে, স্টোইক অপ্রয়োজনীয় জিনিসগুলো ফেলে দেয়। তারা ঝামেলা, অতিরিক্ত মালপত্র আর মনোযোগ হারানোর জিনিসগুলো সরিয়ে ফেলে। একটা মিনিমালিস্ট জায়গা হয় একটা সুশৃঙ্খল মনের প্রতিচ্ছবি। বাকি থাকা প্রতিটা জিনিসের একটা উদ্দেশ্য থাকে, আর যা নেই তা স্পষ্টতা নিয়ে আসে। ডিজিটাল জীবনও পরিষ্কার করতে হয়। অনাকাঙ্ক্ষিত শব্দ বন্ধ করো, নেতিবাচকতা মিউট করো, বিভ্রান্তি ডিলিট করো। স্টোইক প্রযুক্তিকে পরজীবী থেকে হাতিয়ার বানায়। তারা ফিড নিয়ন্ত্রণ করে, ফিড তাদের না। প্রতিটা ডিজিটাল সিদ্ধান্ত হয় ক্ষমতা বাড়ানো বা কমানো, কোনো নিরপেক্ষ ইনপুট নেই। স্টোইক অবসরে আনন্দ পাওয়া শেখ। অবসর মানেই শূন্যতা নয়, এটা সেই জায়গা যেখানে সৃজনশীলতা ফিরে আসে। সাধারণ মানুষ অবসর এড়াতে স্ক্রিনে চোখ দেয়। নিয়মিত মানুষ এটা ব্যবহার করে নিজের আয়নায় তাকাতে। নীরবতায় মন নতুনভাবে সাজে, অন্তর্দৃষ্টি জন্মায়। পুরনো আমি নীরবতা থেকে ভয় পেত, নতুন আমি এতে খুঁজে পাই শক্তি। শারীরিক চ্যালেঞ্জ পরিবর্তন দ্রুত করে। ঠান্ডা পানির গোসল, উপবাস, কঠোর ব্যায়াম আর অস্বস্তি ধৈর্য গড়ে তোলে। এগুলো কোনো ফ্যাশন নয়,
এগুলো ইচ্ছা শক্তির পরীক্ষা। এগুলো মস্তিষ্ককে মনে করিয়ে দেয় যে দেহ তার নিয়ন্ত্রণে আছে। প্রত্যেক স্বেচ্ছায় নেওয়া কষ্ট পুরনো আমির কড়াকড়ি ঢেলে দেয়। পুরনো আমি ধ্বংস করতে হয় ধারাবাহিকতা নিয়ে। একবার একটু নিজেকে সামলালেই কিছু হয় না, বারবার সামলালে ধীরে ধীরে পরিচয় বদলায়। ধৈর্যশীল মানুষ নিজেকে নিয়মিত নিয়ন্ত্রণ করে, যতক্ষণ না সেটা স্বভাব হয়ে যায়। সময়ের সঙ্গে আরাম অচেনা লাগে, সহজ জীবন অস্বাভাবিক মনে হয়, চেষ্টা করাটা স্বাভাবিক লাগে। এই ধ্বংসের মধ্য দিয়েও দয়ালু মন গড়ে ওঠে। যখন কেউ নিজের দুর্বলতাকে জয় করে, তখন অন্যের সংগ্রাম বুঝতে পারে কোনো বিচার ছাড়াই। শক্তি নিয়ে আসে শান্ত বোঝাপড়া। ধৈর্যশীল মানুষ উপদেশ দেয় না, নিজেই বদল দেখিয়ে পথ দেখায়, কথা দিয়ে না, কাজ দিয়ে। পুরনো নিজের অবশিষ্ট অংশ সবসময় ফিরে আসার চেষ্টা করবে। চাপ, ক্লান্তি বা মন খারাপ হলে আবার ফিরে যাওয়ার ঝুঁকি থাকে। স্টোইকরা এটা বুঝে রাখে। তারা দোষ দেওয়ার বদলে ঠিকঠাক করে। প্রতিবার নিজের নিয়ন্ত্রণে ফেরার চেষ্টা মানে নিজের ওপর নিয়ন্ত্রণের পুনঃপ্রমাণ। পুরনো আমি যতবার নিয়ন্ত্রণ ফিরিয়ে নিতে ব্যর্থ হয়, ততবার তার শক্তি কমে যায়। ধ্বংসের সময়টা একটা পরীক্ষার ধাপ, অনেকেই পার হয় না। আরাম যখন ডাকে বেশিরভাগ মানুষ পিছিয়ে যায়, কিন্তু স্টোইকরা থামে না। তারা ভিতরের প্রতিরোধ সহ্য করে যতক্ষণ না তারা পারাপার হয়। লঙ্ঘন করলেই সব পাল্টে যায়। এর পিছনে থাকে নিয়ন্ত্রণ, স্পষ্টতা আর ক্ষমতার জীবন। এপিকটিটাস বলেছিল, কোনো বড় জিনিস হঠাৎ করে তৈরি হয় না। পুরনো আমি ধীরে ধীরে ভেঙে যায়, আর একবার শেষ হলে আর ফিরে আসে না। প্রত্যেকটা লোভ ত্যাগ, প্রত্যেকটা মনোযোগ হারানো এড়ানো, প্রত্যেকটা দুর্বলতার সম্মুখীন হওয়া ধাপে ধাপে পুরনো পরিচয়কে ভাঙে। যা থাকে তা শূন্যতা নয়, বরং ভিত্তি। যে মানুষ পুরনো আমি ধ্বংস করে ফেলে, সে আর কারো ছলচাতুরির কাছে পড়ে না। তারা আর তাদের দাস বানানোর জন্য তৈরি সিস্টেম থেকে সুখ খোঁজে না। তারা হয়ে ওঠে নিজস্ব শাসক। নিজেই সব ঠিকঠাক, সচেতন, জাগ্রত। তাদের উপস্থিতি সম্মান দাবি করে না, দেখিয়ে দেয়। একজন স্টোইক জানে ধ্বংস মানে ক্ষতি নয়, এটা ঝাড়াই করার মতো ব্যাপার। অপ্রয়োজনীয় জিনিসগুলো সরিয়ে ফেলা হয় যাতে গুরুত্বপূর্ণ জিনিসগুলো বাড়তে পারে। পুরনো নিজেকে পুড়িয়ে ফেলার মাধ্যমে মানুষ হয়ে ওঠে নিখুঁত কাজ আর উদ্দেশ্য। কোনো সময় নষ্ট হয় না, কোনো লক্ষ্য বিভক্ত হয় না। জীবন হয়ে ওঠে সুশৃঙ্খল শক্তি। মার্কাস অরেলিয়াস লিখেছেন, যা বাধা হয়ে দাঁড়ায় সেটাই পথ হয়ে যায়। পুরনো নিজের ধ্বংস করাটাই সেই পথ। প্রতিটা বাধা, লোভ আর দুর্বলতা হয়ে ওঠে দক্ষতার উপকরণ। শৃঙ্খলার আগুনে মানুষ বদলে যায়। পুরনো সব ময়লা ঝেড়ে ফেলে সংগ্রামের শক্তিতে গড়ে ওঠে। পুরনো আমি একবারে মারা যায় না, বরং একটার পর একটা চুপচাপ সিদ্ধান্তে মরে। প্রতিটা সিদ্ধান্ত একটা তলোয়ার, প্রতিটা নিয়ন্ত্রণের কাজ দুর্বলতার ভেতর গভীর ছেদন করে। যখন এই প্রক্রিয়া শেষ হয়, তখন মানুষ আর শৃঙ্খলার জন্য লড়াই করে না, সে নিজেই শৃঙ্খলা হয়ে যায়। তার জীবন পরিষ্কার, মন তীক্ষ্ণ, কাজগুলো ভাবনা ভাবনা করে করে। পুরনো নিজেকে ধ্বংস করা মানে নিজের সঙ্গে প্রথমবারের মতো দেখা করা। সময়, কুয়াশা উঠতে শুরু করে, পৃথিবী স্পষ্ট হয়ে ওঠে। প্রতিটি শ্বাস যেন নিজের। মানুষটা অটল দাঁড়িয়ে থাকে। পৃথিবী নরম হয়নি বলেই নয়, তারা নিজেই মজবুত হয়েছেন। এটাকে বলে স্টোইক পুনর্জন্ম। এমন একটা জীবন যা দাগহীন, ভানবিহীন, আপোষবিহীন। ধ্বংস বাড়ানোর জন্য স্টোইক নিজের ভিতরে তাকায়, লুকানো আস্থাগুলো ভেঙে ফেলার জন্য। এগুলো শুধু আসক্তির অভ্যাস নয়, চিন্তার অভ্যাসও। সেই সূক্ষ্ম বিশ্বাসগুলো যা দুর্বলতাকে ঠিকঠাক মনে করায়। তারা নিজেরা যেসব মিথ্যা কথায় বিশ্বাস করে তা খতিয়ে দেখে। আমার একটা ব্রেক দরকার, সবাই তো তাই করে। শুধু এই একবার। প্রতিটা কথা মনের বানানো একটা মিথ্যেই তো, যেটা আরাম ধরে রাখতে বলে। কিন্তু স্টোইকরা সত্য বলে। তারা বলে, আমি এটা বেছে নিই বা আমি এটা প্রত্যাখ্যান করি। বেছে নেওয়া হয় অজুহাতের জায়গায়, স্পষ্টতা আসে বিভ্রান্তির বদলে। পুরনো আমি আসক্তির ওপর টিকে থাকে, সুখ, পরিচয়, প্রশংসা আর রুটিনের আসক্তি। স্টোইকরা চিন্তা ভাবনার মাধ্যমে এই সব বন্ধন আলগা করে দেয়। তারা নিজেকে বারবার মনে করায় কোনো বাহ্যিক জিনিস তাদের মূল্য নির্ধারণ করে না। আরাম হোক বা অস্বস্তি, প্রশংসা হোক বা অপমান, লাভ হোক বা ক্ষতি, এগুলো কোনোভাবেই বদলায় না। তারা আসলে কে সেটা বোঝে। এই দূরত্ব বজায় রাখাটা ধ্বংসকে পরিষ্কার করে তোলে। মানুষ শোক কাটিয়ে উঠেই কিছু সরিয়ে ফেলতে পারে, তারা দুঃখ ছাড়াই জ্বালিয়ে দিতে পারে। ধ্বংস হলো বিয়োগের একটা শিল্প। নিয়মানুবর্তী মানুষ মিথ্যা জিনিসগুলো সরিয়ে ফেলে যতক্ষণ না শুধু প্রয়োজনীয় জিনিসগুলো থাকে। প্রতিটা স্তর ছেড়ে ফেলার পর নিচে লুকানো শক্তি উঠে আসে। গড় মানুষ নতুন নতুন পদ্ধতি, নতুন বিভ্রান্তি, নতুন লক্ষ্য যোগ করে, কিন্তু দুর্বলতা সরায় না। স্টোইকরা সহজ করে তোলে। তারা বুঝে যে আসল দক্ষতা জমাট বাঁধায় না, নিখুঁত করে তোলায়। মস্তিষ্ককে প্রতিদিনই নতুনভাবে সাজাতে হয়। স্টোইকরা লেখে, প্রতিদিন সকালে নিজেকে চিন্তা করে এবং অনুশীলন করে নিজের পরিচয় মজবুত করে।
প্রতিটা পুনরাবৃত্তি পুরনো আর নতুনের মধ্যে ফাটল আরও গাঢ় করে। তারা কল্পনা করে কিভাবে দুর্বল আমি নিয়ন্ত্রণের প্রতিটি কাজের সঙ্গে সাথে ধীরে ধীরে মরে যাচ্ছে। সময়ের সঙ্গে সেই ছবি ম্লান হয়ে যায়। নতুন আমি আর শৃঙ্খলা কল্পনা করতে হয় না, তারা সেটাকে জীবন্ত করে তোলে। নিজের উন্নতির জন্য ধৈর্য দরকার। স্টোইকরা মানে যে ধ্বংস দ্রুত হয় না, বছর বছর ধরে গড়ে ওঠা অভ্যাসগুলো ভাঙতে সময় লাগে, তবুও অগ্রগতি জমা হয়। প্রতিটা ছোট জয় ভিতরের শত্রুকে দুর্বল করে। মানুষ দূরত্ব মাপে না। বা দিকে নয়, একটাই দিক। প্রতিটা নিয়ন্ত্রণের চেষ্টা একটা অগ্রগতি, প্রতিটা শৃঙ্খলাবদ্ধ সিদ্ধান্ত পুরনো আমিকে একটা আঘাত। যে মানুষ বদলায়, পৃথিবী তার বিরুদ্ধে যাবে, বন্ধুদের বিশ্বাস পরীক্ষা হবে, সমাজ সরলতাকে ঠাট্টা করবে আর লোভ বাড়বে। একজন স্টোইক এই সব বাধা আগেভাগেই জানে। ওরা এটা স্বাগত জানায়, কারণ এটা বদলের প্রমাণ। বিরোধিতা মানেই ধ্বংস কাজ করছে। যত বেশি পৃথিবী চাপ দেবে, সংকল্প ততই মজবুত হবে। ব্যথা হয়ে ওঠে একটা সংকেত যে পুরনো আমি মারা যাচ্ছে। একজন স্টোইক তাই করে। এই যন্ত্রণাকে এড়িয়ে যাওয়া হয় না, তারা এর ওপর গবেষণা করে। তারা জিজ্ঞেস করে, এই অস্বস্তি কোন দুর্বলতা প্রকাশ করছে? উত্তরেই তারা পথ খুঁজে পায়। প্রতিটি যন্ত্রণার বিন্দু হয়ে ওঠে উন্নতির দৃষ্টিপাত। পুরনো আমি এড়িয়ে চলার ওপর ভর করত, নতুন আমি মুখোমুখি হওয়ায় ভর করে। পরিচয়ের ধ্বংস ভাষার মধ্যেও ছড়ায়। ধৈর্যশীল মানুষ ভাষাকে পরিশুদ্ধ করে। সামডে, মেবি, হোপ টু এর মতো শব্দগুলো বাদ দেয়। তারা স্পষ্টভাবে কথা বলে, আমি করব বা করব না। অস্পষ্টতা হল নম্রতার আড়ালে লুকানো দুর্বলতা। পরিষ্কার ভাষা বিশ্বাসকে শক্তিশালী করে। কথা হয়ে ওঠে কমান্ডের প্রতিবিম্ব। পরিবেশটা চলতেই থাকবে বদলাতে। মানুষ যখন বদলায়, তার জায়গাটাও বদলাতে হয়। পুরনো পরিবেশে থাকে স্মৃতি। একটা ডেস্ক যেখানে মনোযোগ হারিয়ে যেত, একটা চেয়ার যেখানে ঘণ্টাব্যাপী সময় নষ্ট হতো, বা একটা বার যেখানে দুর্বলতা বাস করত। এগুলো হয় পেছনে ফিরে যাওয়ার চিহ্ন। স্টোইক মানুষ সাজায়, ঝেড়ে ফেলে আর নতুন পরিচয়ের সাথে মিলিয়ে পরিবেশ করে তোলে। জায়গার প্রতিটি বদল পুরনো সবকিছু ধ্বংসের প্রমাণ। পুরনো সত্তা ধ্বংস করা মানে অধিকার বোধ ধ্বংস করা। নিয়মানুবর্তিতা মানে আর পারফেক্ট পরিস্থিতির অপেক্ষা করা নয়। তারা যে কোনো পরিস্থিতিতেই অগ্রগতি করে। আরামেই হোক বা কষ্টে, তারা এগিয়ে চলে। পুরনো আমি অজুহাত খুঁজে বেড়াত, নতুন আমি কাজের খোঁজে থাকে। স্টোইক মানুষ পেছনে পড়া নিয়ে নিজের প্রতি ঘৃণা করে না। তারা পড়ে গেলে সেটা নোট করে, বিশ্লেষণ করে আর ঠিক করে নেয়। প্রতিটা পেছনে পড়া ডেটা হয়ে যায়, পরাজয় নয়। তারা ব্যর্থতাকে শিক্ষক হিসেবে দেখে, বিচার নয়। পুরনো আমি দোষারোপ করে আত্মসমর্পণ করত, নতুন আমি সচেতনতা নিয়ে শৃঙ্খলা গড়ে তোলে। পরিবর্তন মানে অন্য কেউ হওয়া না, বরং নিজের আসল রূপ খুঁজে পাওয়া। আসলে আসক্তির আড়ালে কি লুকিয়েছিল? একজন স্টোইক মনে করে শক্তি শেখার বিষয় নয়, স্মরণ করার বিষয়। প্রতিটি মানুষের ভেতরে নিয়ন্ত্রণের ক্ষমতা থাকে। ধ্বংস কেবল বাধা সরিয়ে দেয়। সময়ের সাথে ধ্বংস সৃষ্টি হয়ে ওঠে। নিয়মিত অভ্যাস নতুন পরিচয়ের ভিত্তি গড়ে তোলে। প্রতিটি কাজ আত্মবিশ্বাস করে তোলে। আর কেউ আবেগ আর উদ্দেশ্যের মধ্যে লড়াই করে না, তারা এক হয়ে যায়। মন আর শরীর একসাথে কাজ করে। অতীতের বিশৃঙ্খলা চলমান এক আদেশ হয়ে ওঠে। যে স্টোইক পুরনো সত্তা নষ্ট করে দিয়েছে, সে আর তীব্রতার পেছনে ছুটে বেড়ায় না। ওরা স্থিরতার মূর্তি হয়ে ওঠে। ওদের শক্তি শান্ত, উপস্থিতি অবিচল। ওরা আর পরিবর্তন প্রমাণ করতে চায় না, ওদের অস্তিত্বই সেটা প্রমাণ করে। কথোপকথনে, কাজে আর একাকিত্বে ওদের নিয়ন্ত্রণ স্পষ্ট। অন্যরা সেটা বুঝে নেয় শব্দ ছাড়া। পুরনো শয়ের ছায়ের মধ্যে লুকিয়ে থাকে মহত্বের উপাদান। যে ব্যক্তি ধ্বংসকে সহ্য করে, সে অজেয় হয়ে ওঠে। ওদের শান্তি কেনা যায় না, ওদের শক্তি নকল করা যায় না, আর ওদের শৃঙ্খলা কখনোই নড়বড়ে হয় না। তারা আগুনের মধ্যে দিয়ে হাঁটেছে এবং আরও শক্ত হয়ে বেরিয়েছে। এটাই তো স্টোইক পুনর্জন্মের মর্ম। এমন একটা জীবনযাপন যা উদ্দেশ্য, স্পষ্টতা আর অটুট ধৈর্যের মধ্যে দিয়ে গড়া। চ্যাপ্টার 4, বেদনা থেকে শক্তি তৈরি করো। বেদনা সেই কথা বলে যা আরাম লুকিয়ে রাখে। এটা ধৈর্য, সহনশীলতা আর ইচ্ছাশক্তির সত্য উন্মোচন করে। যেখানে অন্যরা বেদনাকে শাস্তি মনে করে, স্টোইকদের কাছে সেটা এক ধরনের শিক্ষা। প্রতিটা কষ্ট একটা শিক্ষক, যা মিথ্যা ভানকে উড়িয়ে দেয়। শৃঙ্খলাবিহীন মানুষের চোখে বেদনা এড়িয়ে চলার মতো, আর শৃঙ্খলাবদ্ধ মানুষের চোখে যন্ত্রণাকে জয় করতেই হবে। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, যদি তোমার কোনো বাহ্যিক জিনিসে কষ্ট হয়, তাহলে সেই যন্ত্রণা জিনিসটার কারণে নয়, তোমার সেটা নিয়ে ধারণার কারণে। আর সেই ধারণা তুমি যে কোনো সময় বদলাতে পারো। স্টোইকরা এই দৃষ্টিভঙ্গিটা এতটাই চর্চা করে যে তা স্বাভাবিক হয়ে যায়। তারা যন্ত্রণাকে কষ্ট হিসেবে নয়, বরং একটা সংকেত হিসেবে দেখে।
যা ব্রহ্মাণ্ড থেকে পাওয়া ফিডব্যাক এবং বৃদ্ধি নির্দেশ করে। শারীরিক যন্ত্রণায় সচেতনতা বাড়ায়। নিয়মাফিক মানুষ বাধার মধ্যে থেকে প্রশিক্ষণ নেয়, কষ্টকে বড় করে দেখানোর জন্য নয়, নিজেকে পরিশীলিত করার জন্য। আদেশ: যখন মাংসপেশি জলে আর ফুসফুস আটসাট হয়ে যায়, তখন তারা ধৈর্যের পরীক্ষা করে। তারা মনে করিয়ে দেয় যে অসুবিধা মৃত্যু নয়, শুধু একটা সীমা। বারবার সেটাকে পার হয়ে তারা সত্যটা খুঁজে পায়, যে ক্ষমতা সবসময় অনুভূতির চেয়ে বেশি। মানসিক ব্যথা হয় একটু সূক্ষ্ম, কিন্তু ততটাই জরুরি। বিশ্বাসঘাতকতা, ক্ষতি আর প্রত্যাখ্যান দেখায় এমন সংযোগগুলো যা বিশ্লেষণ করা দরকার। স্টোইকরা দুঃখ বা রাগে ডুবে যায় না, তারা একটু পিছিয়ে দাঁড়ায় আর পর্যবেক্ষণ করে। তারা প্রশ্ন করে, এই ব্যথা কোন প্রত্যাশাকে ভেঙে দিয়েছে, কোন বিশ্বাসকে চ্যালেঞ্জ করেছে। উত্তর হল স্বাধীনতা। বেদনা দেখায় কি ঠিক করতে হবে। সেনিকা শিখিয়েছেন, কষ্ট প্রায়ই আসে প্রতিরোধ থেকে। যত বেশি কেউ বাস্তবতার সঙ্গে লড়াই করে, ততই সেটা ভারী হয়ে ওঠে। একজন স্টোইক এই চাপটা ছেড়ে দেয়। তারা যা আছে তার সঙ্গে ঝগড়া করে না, তারা মানিয়ে নেয়। গ্রহণ করা দুর্বলতা নয়, এটি নিয়ন্ত্রণ। এটা সেই শক্তিকে কাজে লাগাতে দেয় যা অস্বীকারে নষ্ট হতো। এই পুনর্নির্দেশনা দিয়ে বেদনা হয়ে ওঠে বতী। একজন স্টোইক বেদনাকে তথ্য হিসাবে ব্যবহার করে। তারা তাদের প্রতিক্রিয়া নোট করে অ্যাডভার্সিটির বিরুদ্ধে। যা তাদের রেগে দেয় তা ক্ষয় করে। তাদের মনোযোগ ভাঙে বা বিভ্রান্ত হয়, সেটা দুর্বলতার একটা মানচিত্র তৈরি করে। এই সচেতনতা অনেক মূল্যবান। প্রতিটি আবেগগত ট্রিগার এমন একটা জায়গা দেখায় যেখানে নিয়ন্ত্রণ বাড়ানো দরকার। তাই ব্যথা একটা নির্ণায়ক হয়ে ওঠে। ব্যথাকে শক্তিতে পরিণত করতে হলে মানুষকে এটা নেতিবাচক হিসাবে দেখানো বন্ধ করতে হবে। ব্যথা নিরপেক্ষ। এটা একটা ফিডব্যাক শক্তি, কাঁচা এবং অপরিশোধিত। গড় মানুষ এই শক্তি নালিশ বা পালানোর মাধ্যমে নষ্ট করে দেয়। নিয়মিত মানুষ সেটা সঠিক পথে ব্যবহার করে। তারা হতাশাকে মনোযোগে, দুঃখকে পরিশ্রমে, পড়াশোনা আর ক্ষতির মিশ্রণ ঘটে। প্রতিটি অনুভূতি কাজের জন্য তৈরি হয়। এপিকটেটাস তার ছাত্রদের বলতেন, সমস্যা দেখায় মানুষ আসলে কেমন। স্টোইকরা কষ্টকে একটা আয়নার মতো ব্যবহার করে। যেদিন যন্ত্রণার মুখোমুখি হয়, ওটা আত্মার বর্তমান অবস্থা প্রকাশ করে। আতঙ্ক মানে অপ্রশিক্ষিত অনুভূতি, আর শান্ত থাকা মানে নিয়মিত অনুশীলন। প্রতিটি পরীক্ষা আত্মার জন্য একটা সৎ প্রতিবেদনপত্রের মতো। নিয়মিত মানুষ চ্যালেঞ্জকে স্বাগত জানায়, কারণ এটা প্রস্তুতি টেস্ট করার সুযোগ। তারা সহজ পথ চায় না, বরং চায় বেশি শক্তি। যখন বিপদ আসে, তারা শান্ত থেকে সাড়া দাও। প্রথম চিন্তা হয়, আমার কেন না, এখন কি করব। এই তাৎক্ষণিক যুক্তিসঙ্গত প্রতিক্রিয়ার ওপর মনোযোগ অকার্যকরতা থেকে শক্তিতে পরিণত করে। শারীরিক প্রশিক্ষণ এই নিয়মটাই শেখায়। অস্বস্তির মাঝে প্রতিটি বার অনুশীলন জীবনের প্রতীক হয়ে ওঠে। পেশিগুলো মানিয়ে নেয়, কারণ সেগুলো চাপের মুখোমুখি হয়। মনও একইভাবে মানিয়ে নেয়। বাধা ছাড়া মানিয়ে নেওয়া সম্ভব নয়। স্টোইকরা এই নিয়ম মেনে চলে। অস্বস্তি হল উন্নতির ভাঁজ, ব্যথাও নম্র করে। এটা শৃঙ্খলাবদ্ধ মানুষকে অস্থায়িত্বের কথা স্মরণ করিয়ে দেয়। ও আর দুর্বলতা, এই সত্যগুলো অহংকারকে তৈরি হতে দেয় না। যখন শরীর ব্যথা পায়, মন তার মরণশীলতা মনে করে। যখন ক্ষতি আসে, মানুষ বুঝতে পারে বাইরে থেকে কোনো কিছুই নিজের হওয়া যায় না। এই নম্রতা দৃষ্টিভঙ্গিকে শক্তি করে। দার্শনিক যন্ত্রণাকে নিয়মে বদলে দেয়। তারা ইচ্ছেকৃতভাবে কষ্টের সময় ঠিক করে। ঠান্ডায় থাকা, উপবাস, নীরবতা আর দীর্ঘ সময়ের কঠোর পরিশ্রম কোনো শাস্তি নয়, এগুলো হলো সামঞ্জস্য করা। প্রতিটি নিয়ন্ত্রিত কষ্ট জীবনের অপ্রত্যাশিত কষ্ট সহ্য করার ক্ষমতা বাড়ায়। আত্মইচ্ছায় কষ্ট সহ্য করলে বাইরেও কম কষ্ট লাগে। যন্ত্রণায় মনের মধ্যে একটা স্তর সৃষ্টি করে। যখন কেউ নিজের ইচ্ছায় কঠিন সময় পার করে, তখন রোজকার জীবনের হানা তাদের জন্য আর তেমন কিছু হয় না। ছোটখাটো বিরক্তি তুচ্ছ মনে হয়। স্টোইকদের সহনশীলতা বেড়ে যায়। যারা অন্যদের ভেঙে দেয়, তারা তাদের ওপর প্রভাব ফেলতে পারে না, কারণ তারা কষ্টের ল্যাবরেটরিতে ট্রেনিং নিয়েছে। সেনিকা বলেছিল, দুঃখের কথা কল্পনায় বারবার ভাবো, যেন দারিদ্র্য, অসুস্থতা বা ক্ষতির মুখোমুখি হওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত হও। এই মানসিক প্রস্তুতি হতাশাবাদ নয়, এটা হলো বর্ম। যে মন আগেই বেদনা সামলায়, তার আগমনে আর অবাক হয় না। প্রত্যাশা আতঙ্ককে প্রস্তুতিতে বদলে দেয়। স্টোইকরা কষ্টকে নিজের জন্যই মহিমান্বিত করে না, তারা বুঝে যে উদ্দেশ্যহীন সহ্য করা মানে স্থবিরতা। বেদনা অবশ্যই কোনো কাজের হওয়া উচিত। প্রতিটা কষ্ট মানে জ্ঞানের জন্য মস্তিষ্কের ব্যায়াম। যখন শিক্ষা নেওয়া নিয়ে হয়, তখন চিন্তার অবসান হয়। তারা এগিয়ে চলে, শক্তি নিয়ে, কিন্তু আবেগ ছেড়ে। আবেগীয় আঘাতও করুণা দেখানোর সুযোগ। গভীরভাবে সহ্য করা স্টোইক হয়ে ওঠে। অন্যদের প্রতি ধৈর্য ধরো। যারা এখনও চাপের নিচে ভেঙে পড়ে, তাদের চুপচাপ লড়াই তারা বুঝতে পারে। তাদের সহানুভূতি দুর্বলতা নয়, এটা টিকে থাকার গভীরতা। নিয়মিত মানুষ সফলতা মানে ধৈর্য ধরে নৈতিকতার সঙ্গে লেগে থাকা। পরীক্ষায় নিজস্ব নীতি অটুট রাখা হলো জয়। ধন, সম্পদ আর খ্যাতি চলে যেতে পারে, শান্ত মনোভাব কোনোভাবেই নেওয়া যায় না। যন্ত্রণায় দেখায় কোন মূল্যবোধ সত্যিকারের, আর কোনটা ছিল শুধু সুবিধার জন্য। স্টোইক বিপদকে ব্যবহার করে সত্যিকারে তার পরীক্ষা নেয়। যখন বিপর্যয়ের মুখোমুখি হয়, স্টোইক দুঃখ পায়, কিন্তু হার মানে না। তারা দেয় ভাবনাগুলোকে বোকামি ছাড়া পার হবার একটা অনুভূতি।
ওরা জানে দুঃখ শৃঙ্খলার সঙ্গে থাকতে পারে। অনুভূতি প্রকাশ আর নিয়ন্ত্রণ একে অপরের বিপরীত নয়, ওগুলো হলো ভারসাম্য। এই ভারসাম্যই চরিত্রের পরিপক্কতা। ব্যথার রূপান্তর শারীরিক আর মানসিক দুইভাবেই হয়। ধৈর্যশীল মানুষ অসুবিধার মাঝেও শ্বাস নেয়। ওরা হৃৎস্পন্দন আর ভঙ্গিমা নিয়ন্ত্রণ করে। শারীরবৃত্তবিজ্ঞান মনস্তত্ত্বকে প্রভাবিত করে। শান্ত শরীর শান্ত মনের পরিচয়। সমস্যা থাকা সত্ত্বেও ওরা স্থির শ্বাস প্রশ্বাস, সোজা দেহ এবং সচেতন চলাফেরা বজায় রাখে। ওদের মনোভাব স্থিরতা বোঝায়, ব্যথা ও কৃতজ্ঞতা পরীক্ষা করে। যেই মানুষ সহ্য করে সে ব্যথার অভাবকে মূল্যায়ন করতে শেখে। প্রতিটি শান্ত মুহূর্ত যেন কষ্টে অর্জিত হয়। কৃতজ্ঞতা তীক্ষ্ণ হয়, বিলাসিতায় নয়, স্পষ্টতায় গড়ে ওঠে। নিয়মমাফিক মানুষ আরামকে অধিকার মনে করে না, বরং চ্যালেঞ্জের মাঝে বিরতির মতো দেখে। সময়ের সাথে ব্যথা আর বৃদ্ধি আলাদা করা যায় না। ধৈর্যশীল ব্যক্তি কঠিন সময় চায় না নিজের প্রতি যন্ত্রণার জন্য, বরং দক্ষতা অর্জনের জন্য। তারা প্রতিটি চ্যালেঞ্জকে নিজ ক্ষমতা বাড়ানোর সুযোগ মনে করে। সহজ জীবনই আসল বিপদ। যখন জীবন মোলায়েম হলে তারা নতুন চ্যালেঞ্জ আনে, যাতে পিছিয়ে না যায়। মার্কাস অরেলিয়াস লিখেছেন, কর্মে বাধা কাজকে এগিয়ে নিয়ে যায়, যা বাধা হয় সেটাই পথ। বেদনা সেই বাধা। যারা অভ্যস্ত নয় তাদের জন্য এটা চলার শেষ, যারা অভ্যস্ত তাদের জন্য এটা শুরু। শৃঙ্খলাবদ্ধ মানুষ বাধার মধ্য দিয়ে এগিয়ে যায়, বাধাকে দিক নির্দেশনায় পরিণত করে। এই মনোভাব বারবার প্রয়োগ করে স্টোইক হতাশার হাত থেকে মুক্ত হয়। দুর্দশা আর অবাক করে না, এটা শুধু সক্রিয় হয়। প্রতিটি ঝড় শান্তি নিয়ে আসে, ভয় পাওয়ার বদলে। এই অবস্থা উদাসীনতা নয়, এটা মানসিক পরিবর্তনের দক্ষতা। ব্যথা গুলিয়ে দেওয়ার ক্ষমতা হারায়। ব্যথাকে শক্তিতে পরিণত করা জীবনের একটি ধারাবাহিক অনুশীলন। এর জন্য প্রয়োজন সতর্কতা, আত্মপর্যবেক্ষণ আর নম্রতা। একজন স্টোইক প্রতিদিন এই অভ্যাসটা নতুন করে শুরু করে। প্রতিদিন সকালে নিজেকে বলে, অস্বস্তি আসবে আর সেটা কাজে লাগানো হবে, কোনো ব্যথাই বৃথা যাবে না। যখন গড় মানুষ কষ্টে ভেঙে পড়ে, স্টোইক হাঁটতে থাকে, না দ্রুত না ধীরে, ঠিক মতো। অন্যদের ভাঙিয়ে দেওয়া ঝড় তাদের হয়ে ওঠে প্রেরণার বাতাস। এটাই শৃঙ্খলার নিঃশব্দ শক্তি। যখন সবাই থমকে যায় তখন সামনে এগোবার ক্ষমতা। রূপান্তরের চূড়ান্ত পরীক্ষা হল ব্যথার মাঝে শান্ত থাকা। যখন শরীর কাঁপে, যখন ক্ষতি জ্বালায়, যখন পরিকল্পনা ভেঙে পড়ে, তখন ধৈর্যশীল ব্যক্তি অটল থাকে। তারা শান্তির অভিনয় করে না, তারা সেটা বাস্তবেই বাঁচে। তাদের স্থিরতা মানা নয়, বরং বোঝাপড়ার থেকে পাওয়া শক্তি। ব্যথা হয়ে ওঠে গতি, কষ্ট হয়ে যায় করুণা। এভাবে বাঁচা মানে বিশ্বের লজিককে উল্টে দেওয়া। যেখানে অন্যরা কষ্ট থেকে পালায়, সেখানে ধৈর্যশীল ব্যক্তি তার দিকে হাঁটে। তারা জানে আরামেই সম্ভাবনা মরে যায়, শুধু চাপই দেখায় আসল মানুষকে। যন্ত্রণাকে আলিঙ্গন করে তারা তার ঊর্ধ্বে উঠে যায়। কষ্টকে আয়ত্তে এনে তারা মুক্তি পায়। যন্ত্রণা পরিশোধিত করে, যন্ত্রণা স্পষ্ট করে, যন্ত্রণা বিশুদ্ধ করে। স্টোইক যন্ত্রণাকে স্বাগত জানায়, যেমন ভাস্করকার মার্বেলের প্রতিরোধকে স্বাগত জানায়। জীবনের প্রতিটি হাতুড়ির আঘাত আকার, গঠন এবং উদ্দেশ্য উন্মোচন করে। যন্ত্রণার পর যা থাকে তা ভাঙন নয়, বরং নিখুঁততা। এমন একজন মানুষের রূপ যে শিখেছে প্রতিটি ক্ষতকে শক্তিতে পরিণত করতে। অধ্যায় ৫, শক্তি ও ইনপুটগুলো রক্ষা করো। শক্তি হল দক্ষতার মুদ্রা। প্রতিটি চিন্তা, সিদ্ধান্ত আর সম্পর্ক সেটা বাতো ধরে রাখে, বাতো শেষ করে দেয়। বেশিরভাগ মানুষ মানসিক দিক থেকে দেউলিয়া। তারা শক্তি নষ্ট করে এমন জিনিসে যা কোনো লাভ দেয় না। তারা শক্তি ফেলে দেয় ছোটখাটো ঝগড়া, অগণিত স্ক্রলিং আর আবেগপ্রবণ প্রতিক্রিয়ায়। স্টোইকরা শক্তিকে সবচেয়ে পবিত্র সম্পদ হিসেবে রক্ষা করে। তারা বোঝে যে নিয়মিত জীবন শুধু কি করো তার ওপর নয়, বরং কি করো না তার ওপরও নির্ভর করে। মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, তুমি যেসব কথা ভাবো সেগুলোই তোমার মস্তিষ্কের গুণগত মান নির্ধারণ করে। প্রত্যেক চিন্তাই শক্তি খায়, প্রতিটা অনিয়ন্ত্রিত ইনপুট মনোযোগ চুরি করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ তাদের শক্তির ব্যবহার ঠিক যেমন একটা কৌশলবিদ তাদের সরবড় লাইন পরীক্ষা করে। তারা কোনো দূষণ সিস্টেমে ঢুকতে দেয় না। তারা জানে অশৃঙ্খল মস্তিষ্ক মনোযোগ হারিয়ে শক্তি নষ্ট করে ফেলে। শক্তি রক্ষা করতে স্টোইক প্রথমেই দেখে কোথায় শক্তি লিক হচ্ছে। তারা মনোযোগ দেয় ছোটখাটো শক্তি খরচ, অপ্রয়োজনীয় ঝগড়া, নেতিবাচক খবরের চক্র, অজুহাত ভিত্তিক দায়িত্ব বা ড্রামাটিক সম্পর্কগুলোতে। এগুলো প্রত্যেকটাই মনোযোগ ভেঙে দেয় আর শক্তি কেড়ে নেয়। আবেগের ধৈর্য ধরে রাখা। নিয়ম মেনে চলা মানুষ এসবকে একদম কেটে দেয় কোনো দ্বিধা ছাড়াই। আবেগের পরিষ্কার ভাবনা যেন বেঁচে থাকার এক ধরনের কৌশল। আধুনিক জীবন অদৃশ্য ক্লান্তি তৈরি করে। ক্রমাগত নোটিফিকেশন, নানা মতামতের অতিরিক্ত চাপ আর শেষ না হওয়া ডিজিটাল উত্তেজনা স্নায়ুতন্ত্রকে দুর্বল করে দেয়। স্টোইকরা এতে হার মানেন না।
তারা এমন সীমানা তৈরি করে যা মানসিক শান্তি রক্ষা করে। গভীর কাজে ফোন সাইলেন্ট রাখা হয়, সোশ্যাল মিডিয়া সচেতনভাবে ব্যবহার করা হয়, অজান্তে নয়। প্রতিটি ইনপুটের জন্য জায়গা পেতেই হবে। শক্তি নিয়ন্ত্রণ শুরু হয় মনোযোগ দিয়ে। পছন্দ করা। স্টোইকরা দিনের শুরুতেই ঠিক করে নেয় কী জিনিস সম্পর্কে সচেতন থাকা দরকার। তারা বোঝে যে মনের পক্ষে অসংখ্য সিগন্যাল প্রক্রিয়া করা সম্ভব নয়। ইনপুট সীমিত করে তারা সৃষ্টির শক্তি, কৌশল এবং চিন্তার জন্য শক্তি সংরক্ষণ করে। তথ্যগুলো প্রাসঙ্গিকতা এবং গুরুত্ব অনুযায়ী ছাঁকনি দিয়ে ফিল্টার করা হয়। যা জীবনের উন্নতি ঘটায় না তা বিনা অনুশোচনায় উপেক্ষা করা হয়। সেনেকা সতর্ক করে বলেছে, যার কাছে কম আছে তাই দিন নয়, বরং যে বেশি চায় সে দিন। একই নিয়ম মানসিক শক্তির ক্ষেত্রেও প্রযোজ্য। যত বেশি কেউ উত্তেজনা খুঁজে বেড়ায় ততই সে দিন হয়ে পড়ে। তাদের মনোযোগ একদম স্পষ্ট হয়ে ওঠে। স্টোইকরা মনোযোগের ব্যাপারে খুবই মিতব্যয়ী হয়। অনেক কিছুতে অর্ধেক মন দিয়ে না গিয়ে কিছু কিছু জিনিসে গভীরভাবে মনোযোগ দেয়। গুণমানে গুরুত্ব দেয়, পরিমাণে নয়। শক্তি রক্ষা করতে হলে আবেগ নিয়ন্ত্রণ করতে জানতে হয়। আবেগের অস্থিরতা ক্ষমতার সবচেয়ে বড় চোর। রাগ, গুজব, ঈর্ষা আর রাগান্বিত হওয়া শারীরিক পরিশ্রম থেকেও বেশি শক্তি খরচ করে। স্টোইকরা আবেগকে দমায় না, বরং সেটাকে সঠিক পথে পরিচালনা করে। তারা রাগকে একটা ক্ষণস্থায়ী শক্তির জোয়ার হিসেবে দেখে, যা শৃঙ্খলায় পরিণত করা যায়। তারা হতাশাকে রূপান্তর করে। মনোযোগ দিতে হয়, অভিযোগ করতে নয়। নিয়মতান্ত্রিক মানুষ সহানুভূতির খরচও সীমাবদ্ধ রাখে। সহানুভূতি মূল্যবান, কিন্তু ভুল জায়গায় সহানুভূতি ক্লান্তি ডেকে আনে। ধৈর্যশীল মানুষ যেখানে কাজ হয় সাহায্য করে, আর যেখানে অপচয় সেখানে সরে দাঁড়ায়। তারা বোঝে যে অন্যদের আবেগিকভাবে বারবার উদ্ধার করা শক্তি ক্ষয় করে। ভিতরের ভারসাম্য বজায় রাখতে তাদের মাঝে মাঝে একটু পেছনে সরে আসতে হয়। তারা সব বোঝার নিজের ওপর নেয় না। শক্তি রক্ষা মানে হল বেছে বেছে কাজ করার কৌশল শেখা। প্রতিটি দ্বন্দ্বের জবাব দেয়া প্রয়োজন হয় না, প্রতিটি আমন্ত্রণের জবাব দেয়া দরকার হয় না। উপস্থিতি। সব মেসেজের উত্তর দেওয়ার দরকার নেই। স্টোইক সেই সব জিনিসে রিয়্যাক্ট করে যা তার উদ্দেশ্যের সাথে মেলে। অনেক সময় চুপ থাকা সবচেয়ে শক্তিশালী এনার্জি সেভিংয়ের মাধ্যম। সিদ্ধান্ত নেওয়ার ক্লান্তি আরেকটা আধুনিক রোগ। ছোট ছোট সিদ্ধান্তগুলা ইচ্ছাশক্তি দুর্বল করে। নিয়মিত মানুষ অপ্রয়োজনীয় সিদ্ধান্ত কমায় একটা নির্দিষ্ট রুটিনের মাধ্যমে। ওরা আগে থেকেই ট্রেনিং টাইম, খাবারের সময় আর রুটিন ঠিক করে রাখে। এই অটোমেশন মস্তিষ্কের জটিল চিন্তার জন্য জায়গা খালি করে দেয়। একটা পূর্ব নির্ধারিত সময়সূচি মানসিক দক্ষতা বাড়ায়। শরীর হলো মনের ব্যাটারি। শরীর খারাপ হলে মন খারাপ হয়। স্টোইকরা নিয়ম মেনে ঘুমায়, খায় আর হাঁটে, যেন সবকিছুতেই ভারসাম্য থাকে। তারা কোনো রকম অবহেলা বা অতিরিক্ত ব্যস্ততা থেকে দূরে থাকে। পরিষ্কার পরিচ্ছন্ন খাবার ধৈর্য ধরে চলার শক্তি বাড়ায়। নিয়মিত ব্যায়াম নার্ভ সিস্টেমকে পরিষ্কার করে। তারা শরীরকে এক জিনিস হিসেবে দেখে, যা বুঝদারির ভেসেল, যেটা রক্ষা করতে হয়, ব্যবহার করতে নয়। নিয়ম মেনে চলা মানুষ সচেতনভাবে একাকিত্ব সময় কাটায়। একাকিত্বই সেই জায়গা যেখানে শক্তি ফেরত আসে, শব্দ নষ্ট করে, নীরবতা আবার ঠিক করে। স্টোইকরা প্রতিদিন একটা সময় ঠিক করে সবাই থেকে দূরে সরে যায়। আর উত্তেজনা, এই নীরবতায় মন নিজেকে ঠিক করে। একাকিত্ব ছাড়া মানসিক ক্লান্তি আসবেই। এপিকটেটাস বলেছিলেন, তুমি সেইটাই হয়ে যাও যা তুমি তোমার মনোযোগ দাও। আধুনিক জীবন এটাই প্রতিদিন প্রমাণ করে। যারা রাগের দিকে মনোযোগ দেয় তারা রাগান্বিত হয়, যারা ভয়ের দিকে দেয় তারা উদ্বিগ্ন হয়। স্টোইকরা মনের দিক নির্দেশনা রক্ষা করে। তারা ইনপুটগুলো খুব সতর্কতার সঙ্গে বাছাই করে, যেন কারিগর তার উপকরণ বেছে নেয়। শুধু সেই সব কিছুই প্রবেশের অনুমতি পায় যা গুণ, স্পষ্টতা এবং শক্তিকে সমর্থন করে। শক্তি হারায় শুধু কাজ হয় না দ্বিধার কারণে। যেই মানুষ বারবার চিন্তা করে সিদ্ধান্ত নেয় সে মনের শক্তি নষ্ট করে, কিন্তু কিছুই করে না। স্টোইক লোক যখন কোনো সিদ্ধান্ত যুক্তির সঙ্গে মানায় তখন পুরোপুরি পিছু ফিরে না তাকিয়ে কাজ শুরু করে। তারা দৃঢ়চিত্তে কাজ করে এবং পরিণতি শান্তভাবে গ্রহণ করে। স্পষ্ট দিক নির্দেশনা শক্তি বাঁচায় আর দ্বিধা সেটা নষ্ট করে। নিয়মিত মানুষ নিজের মনোভাব খেয়াল করে। নেতিবাচক নিজের সঙ্গে কথা বলাটা বাহ্যিক বাধার চেয়ে বেশি ইচ্ছাশক্তি খরচ করে। স্টোইক নিজেকেই স্পষ্টভাবে কথা বলে, আবেগে নয়। তারা আমি ক্লান্তর বদলে বলে আমি ফিরতি পাব। তারা এটা সবচেয়ে কঠিন অংশ হলো ট্রেনিং। প্রতিটি বক্তব্য শক্তি ধরে রাখে, কমায় না। শক্তি রক্ষা করতে ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণও লাগে। বেশি উত্তেজনা ধারণ শক্তি ভেঙে দেয়। স্টোইকরা পটভূমির শব্দ, চোখের ঝাঁকুনি আর অতিরিক্ত আলো কমিয়ে দেয়। তারা এমন পরিবেশ তৈরি করে যা মনোযোগ ধরে রাখতে সাহায্য করে। তাদের কাজের জায়গা, বাড়ি আর রুটিন সবকিছুই ভিতরে শৃঙ্খলা প্রকাশ করে। বিশৃঙ্খলা দূর হলে শক্তি সঠিকভাবে প্রবাহিত হয়। ডিজিটাল অতিরিক্ত উত্তেজনা আজকের যুগের রোগ। অন্যদের জীবনের উজ্জ্বল অংশগুলো বারবার দেখলে নিজের সঙ্গে তুলনা শুরু হয়। আর ঈর্ষা। স্টোইকরা বিভ্রান্তি থেকে দূরে থাকে। তারা শব্দ নয়, জ্ঞান গ্রহণ করে। সোশ্যাল মিডিয়া হয় যোগাযোগ বা শেখার হাতিয়ার, স্বীকৃতির উৎস নয়। নিয়মানুবর্তী মানুষ কখনো মানসিক শান্তি ডিজিটাল নজরের জন্য ত্যাগ করে না।
ইনপুট রক্ষা মানে কথোপকথনকে একটি ছাঁকনি হিসেবে দেখা। অন্যদের সঙ্গে কথোপকথন শক্তিস্তর প্রভাবিত করে। স্টোইকরা গসিপ, উথালপাতাল তর্ক ও আবেগভরা বকবক থেকে বিরত থাকে, যা কথোপকথনের ছদ্মবেশ ধারণ করে। তারা এমন আলোচনা খোঁজে যা চিন্তা তীক্ষ্ণ করে, শক্তি ফুরিয়ে দেয় না। প্রতিটা কথোপকথন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়। স্পষ্টতার উপর প্রভাব ফেলার কারণে স্টোইককে শক্তি সংরক্ষণ করতে বিশ্রাম নিয়েও দুঃখ হতে হয়। বিশ্রাম মানে অলসতা নয়, এটা শক্তি পুনরায় আহরণ করা। অনুশাসিত মানুষ ইচ্ছাকৃতভাবে কাজ থেকে দূরে সরে যায়। তারা বিশ্রামকে পালানোর জন্য নয়, শক্তিশালী হওয়ার জন্য ব্যবহার করে। দার্শনিক বই পড়া, হাঁটা বা নিরিবিলি ধ্যান করা হয়ে ওঠে পুনরুদ্ধারের রীতিনীতি। সত্যিকারের বিশ্রাম ভবিষ্যতে শক্তিকে বহুগুণ বাড়িয়ে দেয়। আধুনিক স্টোইক চিন্তা করতে হয় ডিজিটাল আসক্তির চক্র সম্পর্কে। নোটিফিকেশন, দ্রুত প্রতিক্রিয়া এবং তাৎক্ষণিক সন্তুষ্টি মস্তিষ্ককে ছোট মনোযোগের জন্য প্রশিক্ষিত করে। স্টোইক মানে মস্তিষ্ককে আবার নতুন করে প্রশিক্ষণ দেওয়া। ধীরস্থির পুরস্কারের জন্য তারা ধৈর্য ধরে, বারবার চেক করার লোভ সামলায়। তারা প্রযুক্তিকে একটি তলোয়ার মতো ব্যবহার করে, ঝাঝালো, সচেতন আর শুধু প্রয়োজনের সময়। অব্যক্ত উদ্বেগ থেকেও শক্তি লিক হয়ে যায়। স্টোইকরা অনিশ্চয়তার মোকাবিলা করে প্রস্তুতির মাধ্যমে। তারা পরিকল্পনা করে, বিকল্প পরিকল্পনা করে আর জরুরি ব্যবস্থা রাখে। একবার সিস্টেম ঠিকমতো গড়ে উঠলে তারা চিন্তা ছেড়ে দেয়। উদ্বেগ অগোছালো মস্তিষ্কে বেড়ে ওঠে, গঠন সেই উদ্বেগ মুছে দেয়। ভাবনা থেকে কাজের দিকে এই পরিবর্তন অনেক শক্তি বাঁচায়। শক্তিরক্ষায় নেতিবাচকতার বিরুদ্ধে সীমানাও জরুরি। অন্যায়ভাবে হতাশাজনক মানুষের সাথে জড়ায় না শৃঙ্খলাবদ্ধ মানুষ, যারা মনোবল খর্ব করে। অমত প্রকাশকারীকে বোঝানোর চেষ্টা করে না, অযৌক্তিকের সাথে তর্ক করে না। যুক্তি রক্ষা করতে যেই সময় যায় সেটাই জীবনের থেকে চুরি। স্টোইকরা বিদ্বেষ ছাড়াই নিজেকে আলাদা করে রাখে। মার্কাস অরেলিয়াস বলেছেন, সবচেয়ে ভালো প্রতিশোধ হল তোমার শত্রুর মতো না হওয়া। প্রতিক্রিয়া না দেখিয়ে শক্তি সঞ্চয় করা যায়। অপমান পেলে স্টোইকরা অচল থাকে, উত্তেজিত করলে তারা ধৈর্য ধরে। নিজের অবস্থা অন্যদের নিয়ন্ত্রণে না দিয়ে তারা শক্তি সঞ্চয় করে। মানসিক শান্তি হল মানসিক চোরাচালান থেকে নিজেকে রক্ষা করার ঢাল। সিদ্ধান্ত নেওয়া হয় স্তরে স্তরে। স্টোইক ব্যক্তি অগ্রাধিকার ঠিক করে: নীতি, উদ্দেশ্য, স্বাস্থ্য, মিশন। বাকিটা এই স্তম্ভগুলোর মাধ্যমে যাচাই করা হয়। যদি কোনো কাজের সাথে এগুলোর কোনো সম্পর্ক না থাকে, সেটা বাতিল করা হয়। এই ফিল্টারিং সিস্টেম বিচ্ছিন্ন প্রচেষ্টা ঠেকায়। শক্তি লেজারের মতো এক জায়গায় কেন্দ্রীভূত হয়, আলোয়ের মতো ছড়িয়ে পড়ে না। শক্তি রক্ষা করা মানে জীবনের কাছ থেকে দূরে থাকা নয়, এটা সঠিকভাবে জড়িত থাকা। শৃঙ্খলাবদ্ধ মানুষ গভীর অনুভব করে, কিন্তু আবেগকে কৌশলের সাথে নিয়ন্ত্রণ করে। তারা কাজ করে, প্রয়োজনে জোরে কাজ করো আর দরকার হলে পুরোপুরি বিশ্রাম নাও। ব্যালেন্স মানে অলস থাকা না, এটা নিজের শক্তির নিয়ন্ত্রণ করা। স্টোইকরা নিজের এনার্জির ওঠাপড়ার ধরন বোঝে। কখন ক্রিয়েটিভিটি টপে, কখন ফোকাস কমে আর কখন রিকভারি দরকার সেটা খেয়াল করে। তারপর কাজ নিজের মতো করে সামঞ্জস্য করে নেয়। নিজের সম্পর্কে না জানা থাকলে ডিসিপ্লিন শুধু ক্লান্তি বাড়ায়। মাস্টারি চায় নিজের রিদমের সঙ্গে তাল মেলানো। এনার্জি সেভ করার ব্যাপারটা কথা বলাতেও লাগে। ডিসিপ্লিন মানুষ কম কথা বলে, বেশি শোনে। অপ্রয়োজনীয় প্রতিটি শব্দ শক্তি খরচ করে। সংক্ষিপ্ততা উপস্থিতি আরও তীক্ষ্ণ করে। একজন স্থৈর্যশীল ব্যক্তি নীরবতাকে শক্তির মাধ্যম হিসেবে ব্যবহার করে। শুধু তখনই কথা বলে যখন কথাগুলো মূল্য বাড়ায়। শক্তি রক্ষা করতে হলে মানুষকে ধারাবাহিক উদ্দীপনা খোঁজা বন্ধ করতে হবে। নীরবতা মানে শূন্যতা নয়, এটা শক্তি। স্থিরতায় চিন্তা গড়ে ওঠে, শান্তিতে সমাধান আসে। স্থৈর্যশীল ব্যক্তি বিরক্তিকে পালানোর সংকেত না বুঝে মনোযোগ দেওয়ার সংকেত হিসাবে দেখে। তারা বোঝে যে সৃজনশীলতা আর অন্তর্দৃষ্টি স্থির মস্তিষ্কে বিকাশ পায়, অতিরিক্ত উদ্দীপিত মস্তিষ্কে নয়। নিয়মিত মানুষ বোঝে যে তারা যা কিছু গ্রহণ করে তা তাদেরকেও গ্রহণ করে। প্রতিটি গান, আর্টিকেল বা কথাবার্তা সব কিছু না কিছু ছেড়ে যায়। একজন স্টোইক সব কিছু একটা প্রশ্ন দিয়ে যাচাই করে, এটা কি আমার হতে চাওয়ার সাথে মেলে? যদি না হয় তাহলে সেটা বাদ দেয়। নিজের এনার্জি রক্ষা করতে হয় বিনয় নিয়ে। কেউ ক্লান্ত হলে সেটা মেনে নেয় আর লজ্জা পায় না বিশ্রাম নিতে। তারা বুঝতে পারে অলসতা আর ক্লান্তির মধ্যে পার্থক্য। স্টোইকরা সবসময় চলাফেরাকে বড় করে দেখে না, তারা ধারাবাহিকতাকেই বড় করে দেখায়। তারা স্ট্র্যাটেজিকভাবে বিশ্রাম নেয় যাতে তাদের চেষ্টা তীক্ষ্ণ থাকে। সেনিকা লিখেছে, সে কষ্ট পায়, প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করে যেই আগে থেকেই কষ্ট পায়। চিন্তা করার ফলে ঘটনা হওয়ার আগেই শক্তি শেষ হয়ে যায়। স্টোইকরা অনুমানের বদলে প্রস্তুতি নেয়। তারা বিপর্যয়ের কল্পনায় সময় নষ্ট করে না। তারা ধীরে ধীরে নিজেদের শক্তি করে তৈরি করে বিপদ মোকাবিলার জন্য। স্টোইকরা একটা পরিষ্কার ও সুসংগঠিত পরিবেশ তৈরি করে। তাদের জীবন হয় সঞ্চয় আর নিখুঁততায় ভরা। তারা সকাল ভোরে ওঠে, স্পষ্টভাবে চিন্তা করে, সঠিকভাবে কাজ করে আর গভীরভাবে বিশ্রাম নেয়। প্রতিদিন শুরু আর শেষ হয় শক্তি খরচের ব্যাপারে সচেতন থাকায়। যেই মানুষ
শক্তি রক্ষা করলে অগোছালো পরিস্থিতির সামনে অপ্রতিরোধ্য হয়ে ওঠো। যখন সবাই শব্দে ক্লান্ত হয়ে যায় তারা শান্ত থাকে। যখন সবাই নতুন কিছু দেখে বিভ্রান্ত হয় তারা মনোযোগ ধরে রাখে। তাদের স্থিতিশীলতা অস্থিরদের ভয় দেখায়, তাদের শান্তি কর্তৃত্বের ছোঁয়া দেয়। শক্তি আর ইনপুট রক্ষা করা মানে সব দক্ষতার ভিত্তি রক্ষা করা। এটা ছাড়া মনোযোগ ভেঙে পড়ে, শৃঙ্খলা সারায়, আর পরিচয় টুকরো টুকরো হয়ে যায়। এটা থাকলে প্রতিটি কাজের ওজন বাড়ে, প্রতিটি কথার অর্থ গভীর হয়, আর প্রতিটি মুহূর্তের উপস্থিতি বেড়ে যায়। যে ব্যক্তি তার শক্তি রক্ষা করে সে শুধু তাই করে না, বিশ্বে টিকে থাকতে হয়। ওরা চুপচাপ শক্তি আর সচেতন জোর দিয়ে সেটা নিয়ন্ত্রণ করে। অধ্যায় 6, দীর্ঘমেয়াদী চিন্তা করার মানসিকতা গড়ে তোলো। সাধারণ মানুষ ছোট ছোট সময়ের মধ্যে মনোযোগ দেয়। তারা তাৎক্ষণিক প্রশংসা, আনন্দ আর আরামের জন্য কাজ করে। পুরস্কার দেরি হলে তাদের উন্নতির ধারণা ভেঙে যায়। স্টোইক দর্শনে এটা অন্ধত্বের মতো মনে হয়। শুধু ছোট সময়ের কথা চিন্তা করা মানে কোনো পরিকল্পনা ছাড়াই জীবনযাপন করা। শৃঙ্খলাবদ্ধ মানুষ তাদের দৃষ্টিভঙ্গি দৃশ্যমান সীমার বাইরে বাড়ায়। তারা দশক ধরে তৈরি করে না যে মার্কাস অরেলিয়াস লিখেছিলেন, ভাবনা তুমি 10,000 বছর বাঁচবে, মৃত্যু তোমার উপর ঝুলে আছে। যতক্ষণ বাঁচো, যতক্ষণ ক্ষমতা তোমার হাতে আছে, ভালো হও। স্টোইকরা এটা তাড়াহুড়ো করে কোনো আগ্রাসনের জন্য বলে মনে করে না, বরং এটা সামঞ্জস্য সাধনের জন্য জরুরি বলে ধরে। তারা বোঝে যে সময় সীমিত, কিন্তু যখন উদ্দেশ্য সেটা চালায় তখন অর্থ অসীম। দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গড়ে তোলা মানে একসঙ্গে বর্তমান মুহূর্তে থাকা আর দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে চালা। স্টোইকরা উপলব্ধিকে 2 ভাগে ভাগ করে, এক হল মুহূর্ত আর অন্য হল মিশন। মুহূর্তটা হয় কাজ করার জন্য, মিশনটা হয় দিক নির্দেশনার জন্য। বেশিরভাগ মানুষ এ দুটোকে মিশিয়ে ফেলে। তারা কোনো দিক ছাড়াই মুহূর্তগুলো কাটায় বা বড় বড় প্ল্যান করে কিন্তু কাজ করে না। শৃঙ্খলাবদ্ধ মানুষ দুটোই একসঙ্গে করে। প্রতিদিন হয় একটি ইট যা সাবধানে বড় একটা ভিত্তির দিকে রাখা হয়। কোনো কাজই বৃথা যায় না, কারণ সবকিছু একটা বড় পরিকল্পনার অংশ। দুর্বল মনের মানুষ ছোটখাটো সুখের পেছনে ছুটে বেড়ায়। স্টোইক সেই প্রবৃত্তিকে ঠেকায় ধৈর্য ধরার মাধ্যমে। তারা অস্বস্তিতে ধৈর্য ধরে, ফলাফল না দেখা গেলেও স্থির থাকে। তারা বুঝতে হবে চুপচাপ বপন করা বীজ আগে মাটি গেড়ে নেয়, তারপর শুধু উঠে আসে। দ্রুত ফল চাইলে সেটাকে নষ্ট করাই। তারা জীবনকে মাপেন কত দ্রুত উন্নতি হয় সেই দিক থেকে নয়, বরং কতটা শক্তি ভিত গড়ে ওঠে সেই দিক থেকে। সেনিকা লিখেছিল, কঠিন তাই নয় যে আমরা সাহস করি না, বরং আমরা সাহস না করার কারণেই কঠিন হয়। স্টোইকরা বছর ধরে ভাবতে সাহস করে। তারা এমন প্রজেক্ট, দক্ষতা আর চরিত্র গড়ে তোলে যা হয়তো দশক পরে ফল দেবে। সাধারণ মানুষ এটা এড়ায়, কারণ তারা চায় চোখে দেখা যায় এমন সাফল্য। স্টোইকরা অদৃশ্য নিয়ন্ত্রণ খোঁজে। তারা জানে যখন মন বাইরের কোনো প্রমাণ ছাড়াই দৃঢ় বিশ্বাস রাখতে শেখে, তখন শক্তি বাড়তে থাকে। দীর্ঘমেয়াদী চিন্তাধারার মানুষ ব্যর্থতাকে অন্যরকম দেখে। যারা স্বল্পমেয়াদী চিন্তা করে তারা ব্যর্থতাকে ক্ষতি মনে করে। দীর্ঘমেয়াদী চিন্তকরা সেটাকে ডেটা হিসেবে দেখে। প্রতিটি প্রতিবন্ধকতা প্রক্রিয়ার উন্নতি দেখায়। স্টোইকরা পাঠগুলো নোট করে, নিজেদের সামঞ্জস্য করে আর চলতে থাকে। তারা আবেগীয় আতঙ্ককে সরাসরি মানতে রাজি হয় না। তাদের কাছে অগ্রগতি সরল রেখা নয়, এটা বারবারের প্রক্রিয়া। প্রতিটি বাধাই তাদের জন্য নির্মাণের উপাদান হয়ে ওঠে। এমন দৃষ্টিভঙ্গি ধরে রাখতে স্টোইককে নিজেকে ভালোভাবে সামলাতে হয়। আশা আকাঙ্ক্ষা, এরা মুহূর্তের স্বীকৃতির জন্য ডিপেন্ডেন্সি কমিয়ে দেয়। আধুনিক জীবন মানুষকে এমনভাবে গড়ে তোলে যে তারা সবসময় ফিডব্যাক, লাইক, ফলাফল, স্বীকৃতি আশা করে। স্টোইক দর্শন এই আসক্তিকে কাটিয়ে ওঠে। তারা প্রশংসার জন্য নয়, উৎকর্ষতার জন্য কাজ করে। সন্তুষ্টি আসে নীতির সাথে সামঞ্জস্য থেকে, অন্যের দিকে স্বীকৃতি থেকে নয়। দীর্ঘমেয়াদী চিন্তা অর্থনৈতিক ধৈর্য দাবি করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ স্বল্প মুনাফা বা আবেগী খরচের পিছনে দৌড়ায় না। তারা এমন টুল, দক্ষতা আর সম্পর্কের মধ্যে বিনিয়োগ করে যা সময়ের সাথে সাথে বেড়ে চলে, বছর ধরে। তারা বুঝতে পারে ধীরে ধীরে অর্জিত সম্পদ স্থায়ী হয় আর দ্রুত অর্জিত সম্পদ নাজুক হয়। এই ধৈর্য কেবল টাকা, আর্থিক ব্যাপারে নয়, জীবনের সব ক্ষেত্রে প্রযোজ্য। সুনাম, দক্ষতা, শান্তি, সব কিছুতেই। দীর্ঘমেয়াদী চিন্তা মানসিক নিয়ন্ত্রণকে শক্ত করে। যে মানুষ মুহূর্তের বাইরে দেখে সে সাময়িক ঘটনার প্রতি অতিরিক্ত প্রতিক্রিয়া জানায় না। অবজ্ঞা, হতাশা, ব্যর্থতা, অল দিস থিংস ছোট ও গুরুত্বহীন মনে হয়। একটা দশকের উদ্দেশ্যের সামনে ছোটখাটো বিঘ্নগুলোর কোনো গুরুত্ব থাকে না। স্টোইকরা নিজেকে শেখায় থেমে যেতে, ব্যাপক দৃষ্টিতে দেখতে,
আর মনে রাখতে যে বর্তমান একটা মুহূর্ত হলো দীর্ঘ একটা সুরের একটা নোট। লম্বা সময়ের কথা ভাবতে হলে কৌশল নিয়ে বাঁচতে হয়। প্রতিটা সিদ্ধান্ত নেওয়া হয় ভবিষ্যতের নিজের ওপর তার প্রভাব দেখে। স্টোইক শেখায় এই সিদ্ধান্তটা কি 5 বছর পর আমাকে শক্তিশালী করবে, এই প্রশ্ন জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিতে। এই ভাবনা আচমকা সিদ্ধান্তকে হিসেব করা নেওয়া অগ্রগতিতে পরিণত করে। গড় মানুষ আজকে স্বাচ্ছন্দ্য খোঁজে, নিয়মিত মানুষ কালকে সক্ষমতা গড়ে তোলে। দীর্ঘমেয়াদী ভাবনার জন্য একটা কাঠামো দরকার। সিস্টেম না থাকলে দীর্ঘমেয়াদী লক্ষ্য অন্ধকারে হারিয়ে যায়। স্টোইক দৃশ্যগুলোকে ছোট ছোট কাজে ভাগ করে ফেলা হয়, যেগুলো বারবার করা যায়। দৈনিক রুটিনগুলো দূরবর্তী লক্ষ্যগুলোর সাথে সংযোগে সেতু হয়ে ওঠে। হঠাৎ করে বদলে যাওয়ার কোনো স্বপ্ন নেই, শুধু ধারাবাহিক কাজে ধীরে ধীরে জমা হচ্ছে। এই ধৈর্যত্ব মানে অলসতা নয়, এটা নিয়ন্ত্রিত অধ্যবসায়। মার্কাস অরেলিয়াস এটা চর্চা করতেন মনন চিন্তার মাধ্যমে। তিনি নিজেকে মনে করিয়ে দিতেন যে ব্রহ্মাণ্ড এমন এক চক্রে কাজ করে যা ব্যক্তিগত চিন্তার থেকে অনেক বড়। এই মহাজাগতিক দৃষ্টিভঙ্গি উদ্বেগ কমিয়ে দিত। যে স্টোইক মানুষ নিজেকে বৃহত্তর প্রক্রিয়ার অংশ হিসেবে দেখেন, তাকে আর কেউ নাড়াতে পারে না। ক্ষণিক অস্বস্তি, তারা ব্যক্তিগত ছন্দকে সার্বজনীন ছন্দের সঙ্গে মেলায়। শৃঙ্খলাবদ্ধ মানুষ অগ্রগতিতে সন্তুষ্টি খুঁজে নিতে শেখে। তারা সফলতা আসার জন্য সন্তুষ্টি পিছিয়ে রাখে না। তারা এগিয়ে যাওয়ার কর্মকাণ্ডেই পরিপূর্ণতা অনুভব করে। ফলাফলের প্রতি এই নিরাসক্তি ঝুঁকি কমায়। একজন স্থৈর্যশীল মানুষ জানে বিকাশ অসীম, গন্তব্য একটা মায়া। দীর্ঘমেয়াদী চিন্তা রেখে তারা স্বীকৃতির চেয়ে উত্তরাধিকারকে মূল্য দেয়। সাধারণ মানুষ বর্তমান প্রজন্মের প্রশংসা চায়। স্থৈর্যশীল মানুষ এমন ব্যবস্থা গড়ে তোলে যা ওরা তাদের ছাড়িয়ে যায়। তারা ধারণা বপন করে, কাজ সৃষ্টি করে, আর এমন গুণাবলী গড়ে তোলে যা তাদের জীবনের বাইরে পর্যন্ত প্রভাব ফেলে। ওদের আকাঙ্ক্ষা চিরন্তন, স্বীকৃতির জন্য নয়, অবদানের জন্য গড়ে উঠেছে। ধৈর্য মানেই অলসতা নয়। স্টোইক প্রতিদিন সুচারুভাবে কাজ করে। তারা সময়কে অনুভূতির বদলে পরিশ্রমে মাপে। অন্যরা যখন অনুপ্রেরণার অপেক্ষায় থমকে থাকে, তখন শৃঙ্খলাবদ্ধ মানুষ কাজ শুরু করে। আশা বদলে যায় গতি নিয়ে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে তারা অনিবার্যতা তৈরি করে। দীর্ঘমেয়াদী চিন্তাধারা নম্রতাকে অন্তর্ভুক্ত করে। স্টোইক বুঝে যে দক্ষতা হল অবিরাম। প্রতিটি মাইলফলক শুধু শেখার বাকি অংশের ব্যাপারে সচেতনতা বাড়ায়। এই বিনয় কৌতূহল ধরে রাখে আর জড়তা আটকায়। দীর্ঘমেয়াদী চিন্তাবিদ জীবনভর ছাত্র থাকেন। সেনিকা লিখেছেন, সাহসী যে সে মুক্ত। এখানে সাহস মানে এমন সাহসিকতা যা এখনও অদৃশ্যের প্রতি প্রতিশ্রুতি দেওয়ার। মাস্টার হওয়ার জন্য দশক ধরে কাজ করতে হলে প্রক্রিয়ার প্রতি বিশ্বাস দরকার। স্টোইকদের সাহস নীরব। তারা অজ্ঞাততায় সহ্য করেন আর নীরবে মহত্ব গড়ে তোলেন। তারা বিশ্বাস করেন বাস্তবতা শেষে নিয়ম ও অধ্যবসায়কে পুরস্কৃত করে। আধুনিক মনোযোগ ভাঙার জন্যই বিভ্রান্তি তৈরি হয়। একজন স্টোইক সেটা মোকাবেলা করে ধীর গতিতে কাজ করে। তারা চিন্তা ধীর করে, লক্ষ্যগুলো সহজ করে এবং অপ্রয়োজনীয় তাড়াহুড়ো দূর করে। তারা অগ্রগতি মাপে গভীরে, পরিমাণে নয়। দীর্ঘমেয়াদী চিন্তা ধীরে ধীরে এগোয়, কিন্তু থামে না কখনো। ব্যর্থতা হয় পরিমার্জনা, পুনরাবৃত্তি হয় ধ্যান, আর দেরি হয় স্বশাসন। স্টোইক শেখে প্রচেষ্টা আর ফলাফলের মাঝে থাকা সেই টান টান মুহূর্ত উপভোগ করতে। এই টানটাই হল সহনশীলতার ভিত্তি। অধৈর্য এখানে ভেঙে পড়ে, শৃঙ্খলাবদ্ধ থাকে। এখানে বদলাতে হবে। দীর্ঘপথ চলার জন্য শারীরিক সহনশীলতাও দরকার। স্টোইকরা তাদের মনের কাজ চালিয়ে যাওয়ার জন্য শরীর সুস্থ রাখে। তারা জানে ক্লান্তি চোখ ধাঁধানো ভাবনা কমিয়ে দেয়। শরীর শক্তি রাখলেই মনের দৃষ্টি পরিষ্কার থাকে। মনে সহনশীলতা শরীরের সহনশীলতার উপর নির্ভর করে। দীর্ঘমেয়াদী চিন্তাধারার মানুষ সম্পর্কগুলোও আলাদাভাবে সামলে চলে। নিয়মিত মানুষ তাদের চারপাশে রাখে যারা তাৎক্ষণিকতার বাইরে ভাবতে পারে। তারা উত্তেজনার চেয়ে বিশ্বাসযোগ্যতাকে বেশি গুরুত্ব দেয়, আকর্ষণের চেয়ে গভীরতাকে বেশি মানে। ভুল সংগঠিত হলে দৃষ্টি ধ্বংস হয়ে যেতে পারে। স্টোইকরা সঙ্গী বাছাই করে সময়ের দৃষ্টিকোণ দিয়ে। যারা তৎক্ষণাৎ আনন্দ পেতে না চান, তারাই তাদের দলে জায়গা পায়। কৌশলগত ধৈর্যই বিশৃঙ্খলার বিরুদ্ধে সহনশীলতা গড়ে তোলে। কেউ যদি দশকের ব্যাপারে চিন্তা করে, তাহলে সাময়িক অস্থিরতার কোনো মানে থাকে না। অর্থনৈতিক মন্দা, সামাজিক ট্রেন্ড আর অস্থায়ী সংকট তাদের মনোভাব গড়ায় না। তাদের ভিত্তি থাকে নীতিমালার উপর, পরিস্থিতির ওপর নয়। তারা মিলিয়ে নেয়, তবে ভেসে যায় না। স্টোইকরা সফলতাকে গতি দিয়ে না, বরং পথের দিক দিয়ে মাপে। প্রতিটা দিন যা দীর্ঘমেয়াদী উদ্দেশ্যের সাথে মেলে, সেটাই তাদের জন্য জয়ের দিন। তারা স্পিড নয়, ধারাবাহিকতা দেখে। এই মনোভাব তাদের তুলনার বাইরে রাখে। তাদের একমাত্র প্রতিদ্বন্দ্বী হল গতকালের নিজের সঙ্গে।
দীর্ঘমেয়াদী চিন্তার জন্য মনকে ধৈর্যশীল করতে হয়। স্টোইকরা ফোকাসের প্রশিক্ষণ দেয়। যেমন একজন অ্যাথলিট ধীরে ধীরে পেশি গড়ে তোলে, তেমনি তারা বিরক্তি ছাড়া মনোযোগে সময় বাড়ায়। তারা চিন্তা ধরে রাখে সময়ের ওপর, মাস পেছনে পরিকল্পনা করে আর আজকে সঠিকভাবে কাজ করে। দৃষ্টিভঙ্গির আর কাজের মধ্যে ফাঁক কমে আসে। যিনি মুহূর্তের আবেগে বাঁচেন, প্রতিক্রিয়াশীল হয়ে ওঠে। দীর্ঘমেয়াদী নীতিতে বিশ্বাসী স্টোইক মানুষ হয় সচেতন। প্রতিটি চ্যালেঞ্জ হয়ে ওঠে কৌশলগত সমন্বয়, সংকট নয়। দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ সময়ের সঙ্গে বিশৃঙ্খলাকে শৃঙ্খলায় পরিণত করে। শৃঙ্খলাবদ্ধ মানুষ তাদের সময়সূচিতে চিন্তাভাবনার চক্রগুলো অন্তর্ভুক্ত করে। সাপ্তাহিক, মাসিক এবং বার্ষিক পর্যালোচনা দিক নির্দেশনা বজায় রাখে। এই চেকপয়েন্টগুলো নিশ্চিত করে কাজ মিশনের সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে। চিন্তা না করলে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কল্পনায় পরিণত হয়। চিন্তার মাধ্যমে প্রতিটি কাজ হয় সমন্বয়। দীর্ঘমেয়াদী মন ধীরে উত্তেজিত হয় আর ধীরে হতাশ হয়। প্রশংসা মাথা ঘোরায় না, ব্যর্থতা পঙ্গু করে না, অস্থিরতার বদলে স্থিতিশীলতা আসে। স্টোইকের অনুভূতি সময়ের সঙ্গে মিল রেখে চলে। তারা গভীরভাবে অনুভূত করে, কিন্তু কখনো অযথা ঝুঁকি নেয় না। এটি হলো মানসিক সহিষ্ণুতা, পরিবর্তনের মাঝেও স্থির থাকার ক্ষমতা। আধুনিক সমাজ জরুরিতা আর গুরুত্বের মধ্যে পার্থক্য বুঝতে পারে না। স্টোইকেই ভুল ঠিক করে, গতি থেকে গভীরতাকে প্রাধান্য দিয়ে। তারা একবার বড় জলঘোলা করার চেয়ে প্রতিদিন ছোট ছোট কাজ শান্তভাবে করতে ভালোবাসে। প্রতিটি কাজ ভালোভাবে শেষ করা হয় দীর্ঘমেয়াদী সফলতার অংশ হয়ে ওঠে। সততার ধারা, ধৈর্যই আকাঙ্ক্ষাকে নতুন রূপ দেয়। স্টোইকার রাতারাতি বদলের খোঁজে থাকে না। তারা ধীরে ধীরে বারবার চেষ্টা করে গড়ে তোলে। 1 ঘন্টার মনোযোগ বহু বছর ধরে চালিয়ে গেলে হঠাৎ করে আগুন জ্বালানোর চেয়ে অনেক ভালো ফল দেয়। দীর্ঘমেয়াদী চিন্তা করে, কাজের পরিমাণ দেখে, তীব্রতা নয়। দীর্ঘ সময়ের জন্য ভাবতে মানে প্রকৃতির প্রক্রিয়ার উপর বিশ্বাস রাখা। সব কাজেই ঋতু থাকে, বৃদ্ধি, ফলানো, বিশ্রাম, পুনর্জীবন। স্টোইক এসব চক্রের সাথে মিল রেখে কাজ করে, বারবার অজুহাত করে না। তারা বুঝে থামা মানে ব্যর্থতা নয়। পতন, এটা প্রস্তুতি। মার্কাস অরেলিয়াস নিজেকে প্রতিদিন মনে করিয়ে দিত যে সব কিছু বদলে যায়, কিন্তু গুণাবলী স্থায়ী থাকে। দীর্ঘমেয়াদী চিন্তার মানুষ এই জ্ঞানকে প্রতিফলিত করে। সে বুঝতে পারে পরিস্থিতি অস্থায়ী আর চরিত্র স্থায়ী। যা নিয়ন্ত্রণের বাইরে সেটি ছেড়ে দেওয়া হয়, যা তৈরি করা যায় তা অবিরত তৈরি করা হয়। যখন কেউ 10 বছর ধরে কোনো উদ্দেশ্যের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হয়, তখন সে সংগ্রামের দিনগুলোকে আর ভয় পায় না। যখন তারা সারা জীবন গুণাবলীর পরিকল্পনা করে, তখন তারা যন্ত্রণার মুহূর্তগুলোকে আর ভয় পায় না। দীর্ঘমেয়াদী চিন্তার মানুষ স্বল্পমেয়াদী ভয়কে ছাড়িয়ে যায়। সে ঝড়কেও অস্থায়ী আবহাওয়া, যাত্রার শেষ নয়। এই চিন্তাভাবনা গড়ে তোলা মানে হল বারবার মাপযোগ থেকে নিজেকে আলাদা করা। স্টোইকরা প্রতিদিনের কাজেই মনোযোগ দেয়, ফলাফল নিজে নিজে জমতে দেয়। তারা বোঝে যে দক্ষতা অনেক সময় অদৃশ্য থাকে, শুধু পরে দেখলে স্পষ্ট হয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ অস্পষ্টতায় ধৈর্য ধরে থাকে, বিশ্বাস করে যে ধারাবাহিকতা ধীরে ধীরে ফল আনে। দীর্ঘমেয়াদী চিন্তা শান্তির মূলে থাকে। যখন কারোর মন বর্তমানের গোলমালের বাইরে চলে যায়, তখন উদ্বেগের শক্তি কমে যায়। সেই মানুষটা যারা বছর দিয়ে চিন্তা করে, তারা ঘণ্টার উলটপালটে ভাঙে না। তাদের মন শান্ত থাকে, শক্তি সঞ্চিত থাকে, অগ্রগতি নিশ্চিত হয়। দীর্ঘমেয়াদী চিন্তা করা মানে স্বাধীনভাবে বাঁচা। যে স্থিরচেতা ব্যক্তি ক্ষণস্থায়ী আবেগের বদলে স্থায়ী নীতির ওপর চলে, সে অস্থির পৃথিবীতে অটল থাকে। তারা বিভ্রান্তির ভিড়ে না পড়ে স্পষ্টতার ঐতিহ্য গড়ে তোলে। তাদের দৃষ্টিভঙ্গি আরামদায়ক সীমার বাইরে গিয়ে স্থায়িত্বের জগতে পৌঁছায়। অধ্যায় 7, নীরবেই নিরন্তর কাজ করো। শৃঙ্খলাবদ্ধ মানুষ বোঝে যে শোরগোলটা ওদের ভাষা, যারা প্রমাণ দিতে পারেনি। যত বেশি আওয়াজ, ততই দুর্বল ভিত। স্টোইকরা আলাদাভাবে চলে। তারা চুপচাপ কাজ করে, ঘোষণা ছাড়া কাজ করে, আর ফলাফল দিয়েই উদ্দেশ্য বোঝায়। নীরবেই দমবন্ধ করার চেষ্টা করা মানে নিজেকে প্রমাণের ঝামেলা থেকে মুক্ত রাখা। এটা মানে কাউকে দেখানোর জন্য না, নিজের জন্য চলতে থাকা। মার্কাস অরেলিয়াস লিখেছেন, ভালো মানুষ কি হওয়া উচিত নিয়ে আর তর্ক করো না, নিজেই হও। এটাই নীরব কর্মের মূল কথা। অন্যরা যখন আলোচনা করে, তুলনা করে বা ভঙ্গিমা দেখায়, স্টোইকরা তখন কাজ শুরু করে। তারা নীতিকে কাজে লাগাও। তারা গুণের ব্যাখ্যা দেয় না, তারা ধারাবাহিকতা দেখিয়ে সেটা প্রমাণ করে। পৃথিবী চমককে পুরস্কৃত করে, আধুনিক সংস্কৃতি দৃশ্যমানতাকে পূজে, মনোযোগকে মুদ্রায় পরিণত করে। তবুও মনোযোগ খরচ করে শক্তি। স্টোইকরা মনোযোগ বদলে পরিচিতি পেতে রাজি নয়। তারা অদেখায় গড়ে তুলতে চায়, বিভ্রান্তিতে নষ্ট হতে নয়। অন্যদের কাছে নিজের মূল্য প্রমাণ করতে যত সময় যায়, সেটা উন্নতি থেকে ছিনিয়ে নেওয়া সময়। অবিরাম কাজ করার জন্য গতির সংযম দরকার। স্টোইকরা ফাঁকা কথাবার্তা, আত্মপ্রচার আর নিষ্ফল আকাঙ্ক্ষা কমিয়ে দেয়। তারা প্রত্যেক চেষ্টা ফলাফল দিয়ে মাপো, দেখানোর জন্য নয়। লক্ষ্য পরিবর্তন, পারফরম্যান্স নয়। যখন সবাই তালি দেয়, তারা অচল থাকে। যখন সবাই সন্দেহ করে, তারা অচল থাকে। তাদের কাজের লয় তালি পেতে নয়। চুপচাপ কাজ করা মানে পিছিয়ে থাকা না,
এটা নিয়ন্ত্রণ। শৃঙ্খলাবদ্ধ মানুষ তাদের শক্তি শব্দে নয়, কাজে দেয়। তারা জানে যে গতি প্রকাশে মরে যায়। যত বেশি কেউ পরিকল্পনা নিয়ে কথা বলে, তত কম শক্তি থাকে সেটা বাস্তবায়নের জন্য। চুপ থাকা গতি রক্ষা করে, এটা শক্তিকে সঞ্চিত রাখে। আগুন ধরানোর আগে যে চাপ লাগে সেটা যেমন। সেনিকা বলেছিলেন, দরিদ্র সেই ব্যক্তি নয় যার কাছে কম আছে, বরং দরিদ্র সেই যে আরও বেশি চায়। একই কথা আসে মনোযোগের ক্ষেত্রেও। স্বীকৃতির বড় আকাঙ্ক্ষা ইচ্ছাশক্তি দুর্বল করে। একজন স্টোইক এই আকাঙ্ক্ষাকে বদলে দেয় ঠান্ডা মাথায় থাকা দিয়ে। তারা সাফল্যের স্বীকৃতি থেকে না, বরং নিজের প্রচেষ্টা থেকে তৃপ্তি পায়। তাদের আত্মবিশ্বাস নিজের মধ্যেই থাকে। নীরবেই কঠোর পরিশ্রম করতে হলে ফলাফলের প্রতি আলাদা থাকা লাগে। স্টোইকরা কাজ করে কারণ সেটা নীতির সঙ্গে মানায়, সাফল্যের নিশ্চয়তার জন্য নয়। তারা পরিমাপ করে প্রক্রিয়ার সততার মাধ্যমে এগিয়ে যাওয়া। যদি কাজ সঠিক হয়, ফলাফল পরে আসে। এতে ভয় দূর হয়, অনিশ্চয়তার মাঝে আর দ্বিধা হয় না, কারণ তারা নীতির কারণে কাজ করে। আধুনিক জীবন সবসময় নিজেদের কথা ছড়ানোর উৎসাহ দেয়। প্রত্যেক সাফল্য সবাইকে জানাতে হয়, প্রত্যেক সংগ্রামের গল্প বলতে হয়। স্টোইক তাই এই প্রবৃত্তির বিরুদ্ধে যায়। তারা প্রগতি প্রমাণ করার জন্য বাঁচে না, প্রগতি নিজেই হয়ে ওঠে। নীরবতা গোপনীয়তা নয়, এটা যোগাযোগে শৃঙ্খলা। এটা রহস্য, স্পষ্টতা আর শক্তি ধরে রাখে। অবিরাম কাজ চালিয়ে যাওয়া বজায় থাকে, গঠন অনুযায়ী। স্টোইক মানুষ জাগে, অনুশীলন করে আর কাজ করে সিস্টেমের ভিত্তিতে, অনুভূতির নয়। প্রতিটি বার করা চুপচাপ জমে যায়। সপ্তাহের পর সপ্তাহ, বছরের পর বছর। অদৃশ্যটা অটল হয়ে ওঠে। যাকে অন্যরা ভাগ্যবান বলে, সে আসলে গোপনে ধারাবাহিক। শৃঙ্খলাবদ্ধ মানুষ মনোযোগ আর পরিচয় আলাদা করে। প্রশংসায় মাথা ঘুমায় না, সমালোচনায় মন ভেঙে পড়ে না। তাদের নিজস্ব মূল্যবোধ পরিশ্রমের ওপর ভিত্তি করে। যখন ফল আসে, তারা সেটাকে সিস্টেমের ফল মনে করে, অহংকারের নয়। নম্রতা বিকাশকে দূষণ থেকে রক্ষা করে। ধারাবাহিকভাবে কাজ করতে নীরবতা মানে রাগবোধ ছাড়া কাজ করা। স্টোইকরা প্রশংসার অভাবে অভিযোগ করে না, ওরা অদৃশ্যতাকে স্বাধীনতা মনে করে। কোনো প্রত্যাশা ছাড়া তারা দ্রুত, স্পষ্ট আর পরিশুদ্ধ মনের সাথে এগোতে পারে। তাদের সন্তুষ্টি আসে নিজেকেই নিয়ন্ত্রণ করার ক্ষমতা থেকে। এপিকটিটাস বলেছিলেন, তোমার দর্শন বোঝানোর চেষ্টা করো না, ওটা নিজের মধ্যে ধারণ করো। নীরব কাজই হলো সেই ধারণা প্রকাশ করা। প্রতিটা ছোট ডায়েট, ওয়ার্কআউট, চিন্তা বা সিদ্ধান্ত হয় নীতির প্রকাশ। কথা মুছে যায়, অভ্যাস থাকে। স্টোইক বুঝতে পারে ওই ঐতিহ্য তৈরি হয় বারংবার করার মাধ্যমে, শোনা দিয়ে নয়। নীরবতায় মন আরও সতর্ক হয়। নিজের প্রদর্শনের গর্জনের বাইরে মন এমন প্যাটার্ন খুঁজে পায় যা অন্যরা দেখতে পায় না। কৌশল স্পষ্ট হয়ে ওঠে। স্টোইকরা সুযোগ দেখে আগে অন্যরা সে কথা বলে। স্থিরতা হয় সুবিধা। সবাই তাড়াহুড়ো করে ঘোষণা করতে। স্টোইকরা অপেক্ষা করে, লক্ষ্য রাখে আর সাবধানে এগোয়। নিরন্তর কাজ করা মানে উন্মত্ত গতি নয়, এটা মানে ধারাবাহিক অগ্রগতি, কোনো স্বীকৃতির অপেক্ষা ছাড়াই। স্টোইকরা ধারাবাহিকতা রাখে নিয়ম মেনে। ক্লান্ত হলে তারা বিশ্রাম নেয়, সুযোগ বুঝে। যখন ফেরত আসে তখন সঙ্গে সঙ্গে আবার শুরু করে। অগ্রগতি চলতেই থাকে, কোনো শর্তে নয়। নিয়মানুবর্তী মানুষ সময়ের কৌশল বোঝে। তারা তখনই কাজ করে যখন পরিস্থিতি ঠিক থাকে, না যখন আবেগ চূড়ায়। তারা পরিকল্পনাগুলো চুপচাপ পাকা হতে দেয় যতক্ষণ না বাস্তবায়ন নিশ্চিত। আগে থেকেই পরিকল্পনা ফাঁস করলে দুর্বল হয়ে পড়ে। ধৈর্যশীল মানুষ তাদের ইচ্ছেকে যেন বাতাসে আগুন রাখে, সাবধানে রক্ষা করে। নীরবতাও ভাষাকে নিখুঁত করে। যখন তারা শেষ পর্যন্ত কথা বলে, তখন তাদের কথাই ওজন থাকে। সংক্ষিপ্ততা নিয়ন্ত্রণ করে। মনোযোগ দেয়, কারণ এর পেছনে প্রমাণ থাকে। একজন স্টোইক প্রয়োজনে আর উদ্দেশ্য নিয়ে মাত্রই কথাগুলো ব্যবহার করে, যেন সরঞ্জাম। তাদের নিয়ন্ত্রণ তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করে। আধুনিক মানুষ চিরতরে উত্তেজনা খোঁজে, অগ্রগতি আর চলাফেরাকে মিলিয়ে ফেলে। স্টোইক দুটোকে আলাদা করে। দিকবিহীন গতি শুধু আওয়াজ, উদ্দেশ্যপূর্ণদিত গতি হল দক্ষতা। তারা নীরবে কাজ করে, বিশৃঙ্খলাকে পরিপাটি বাস্তবায়নে পরিণত করে। অক্লান্ত শ্রমিক মোটিভেশনের পেছনে ছুটে বেড়ায় না, তারা অনুভূতির কথা না ভেবে কাজ করে। উৎসাহ ছাড়াই প্রতিটা কাজ শেষ করা তাদের শক্তিশালী করে। সিদ্ধান্ত নেওয়া, তারা শেখে যে ধারাবাহিকতা উত্তেজনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একজন স্টোইক বিশ্বাসযোগ্য হয়, নাটকীয় নয়। নীরবতা হয় একটা আশ্রয়স্থল, বাধা থেকে মুক্তি। এটা শৃঙ্খলাবদ্ধ মস্তিষ্ককে মতানত থেকে রক্ষা করে। যখন অন্যরা গসিপ করে বা বড়াই করে, তখন স্থৈর্যশীল ব্যক্তি মনোযোগ ধরে রাখে। তারা বুঝে যে শব্দ উদ্দেশ্যকে দূষিত করে। একাকিত্ব মানে একা থাকা নয়, এটা পরিশীলন। স্থৈর্যশীল মানুষ একাকিত্বকে মহানতার মূল্য হিসাবে গ্রহণ করে। সাধারণতার ঊর্ধ্বে উঠতে হলে প্রায় অদৃশ্য হয়ে হাঁটতে হয়।
দক্ষতার পথ শান্ত, কারণ কম মানুষ এ পথ ধরে। শৃঙ্খলাবদ্ধ মানুষ এই একাকিত্বকে ভয় পায় না, তারা একে মূল্যায়ন করে। একে তারা বিভ্রান্তি কাটিয়ে ওঠার ফিল্টার মনে করে আর চরিত্র উন্মোচন করে। অবিরাম কাজের জন্য আবেগের নিরপেক্ষতা দরকার। সফলতা অহংকার বাড়ায় না, ব্যর্থতা উদ্দেশ্য কমায় না। স্তোইকরা উভয়কে স্থিতিশীলতার পরীক্ষা হিসেবে দেখে। তারা খুব জোরে উৎসাহ করে না, আবার খুব বেশি দুঃখও করে না। স্থিতিশীলতা অস্থিরতার জায়গা নেয়। মার্কাস ওরেলিয়াস লিখেছেন, অন্যদের কাছে সহনশীল হও, নিজের প্রতি কঠোর হও। নীরব কর্মী এই নিয়মটাই মানে। তারা নিজেদের অমৌখিক একটা মানদণ্ডে ধরে রাখে। এটার কোনো বিজ্ঞাপনের দরকার নেই, ওদের কাজ নিজেরাই কথা বলে। ওদের উপস্থিতি এমন কিছু বোঝায় যা ওদের মুখ থেকে বলার দরকার হয় না। চুপচাপ কঠোর পরিশ্রম করাই একমাত্র পথ ইনএভিটেবিলিটি তৈরির। যারা গোপনে উৎকর্ষতা বারবার প্রমাণ করে, তারা এমন ফলাফল তৈরি করে যা সামনে কেউ অস্বীকার করতে পারে না। ফলাফলই একমাত্র বার্তা হয়ে দাঁড়ায়, শৃঙ্খলাই একমাত্র প্রমাণ। অন্যরা যখন শেষমেশ খেয়াল করে, তখন ধৈর্যশীল মানুষ আগেই পরবর্তী উন্নতির ধাপে পৌঁছে গেছে। শৃঙ্খলাবদ্ধ মানুষ অহংকার থেকেও সাবধান থাকে। নীরবতা কখনো উচ্চতা বোঝাতে ব্যবহার করা উচিত নয়। তারা সাদা মাথা রেখে থাকে, জানে যে কোনো দক্ষতা টেকসই না যতক্ষণ পর্যন্ত তা রক্ষা না করা হয়। একজন ধৈর্যশীল জানে, উঠার জন্য যে শৃঙ্খলা দরকার, টিকে থাকার জন্য ঠিক ওটাই লাগে। অবিরাম কাজ কোনো ঐতিহ্যের জন্য নয়। ধৈর্যশীল কাজ করে কারণ কাজ নিজেই শৃঙ্খলার প্রকাশ। প্রশংসার কোনো গুরুত্ব নেই, মিল থাকা সব কিছু। তারা বুঝে যে অমরত্ব সেলিব্রিটির মাধ্যমে নয়, প্রভাবের মাধ্যমে আসে। উদাহরণের মাধ্যমে চুপচাপ শক্তি পৌঁছানো। দেখানোর নেশায় ভরা এই জগতে নীরবতা হয়ে ওঠে বিদ্রোহ। ধৈর্যশীলের সংযম তাদেরকে অস্থির করে দেয়, যারা নিজেদের পরিচয়ের জন্য মনোযোগের ওপর নির্ভর করে। তাদের শান্তি অন্যদের অস্থিরতার প্রতিবিম্ব হয়ে ওঠে। এটা কেউ ইচ্ছে করে ক্ষমতা দেখানোর চেষ্টা করে না, এটা হয় সংযমের ফলাফল। অবিরাম নীরবতা দীর্ঘায়ু নিয়ে আসে। যারা বারবার কথা বলে, তারা নিজেকে ক্লান্ত করে ফেলে। যারা নীরবে কাজ করে, তারা শক্তি ধরে রাখে। ধৈর্যশীল ব্যক্তি কৌশলগতভাবে এগোয়, দশক জুড়ে কাজ করার জন্য শক্তি সংরক্ষণ করে। তাদের পথ স্থির, কারণ তা বাইরের প্রতিক্রিয়ায় চালিত নয়। নীরবে অবিরত কাজ করা, সংযম, ধৈর্য আর নিখুঁত নিয়ন্ত্রণই হচ্ছে আসল জয়। এমনভাবে উদ্দেশ্যকে নিজের করে নেওয়া যে কথা বলার দরকারই পড়ে না। নিয়মিত মানুষ প্রতিক্রিয়ায় বসবাস করে, কিন্তু শৃঙ্খলাবদ্ধ মানুষ জীবনের ছন্দে থাকে। তাদের শক্তি তখনই চোখে পড়ে যখন সেটা অস্বীকার করা অসম্ভব হয়ে ওঠে। কাজ প্রকাশের সময় এসে গেলে সেটা সম্পূর্ণ, পরিমার্জিত আর সবার কাছে অপ্রতিহত থাকে। স্তোইকরা সম্ভাবনা দেখায় না, তারা প্রমাণ উপস্থাপন করে। তাদের সাফল্যের পেছনে থাকে অদৃশ্য পরিশ্রমের ভার। এই হলো নীরব আধিপত্যের প্রকৃতি। প্রতিদিন শেষ হয় কাজ সম্পন্ন করে, কম কথা বলে আর মনের শান্তি নিয়ে। এটাই সর্বোচ্চ অনুশাসন। একজন স্তোইক সফলতাকে সম্মান পাওয়ার মাধ্যমে মাপেন না, বরং নিজের কাজে সৎ পথে অর্জিত শান্তির মাধ্যমে মাপেন। তারা অদৃশ্য হয়ে জিন্দেগি কাটায়, অটুট ভিত্তি গড়ে তোলে আর শব্দ না করেই এগিয়ে চলে। নীরবতায় শক্তি বেড়ে যায়, কর্মে উদ্দেশ্য দৃঢ় হয়। শৃঙ্খলাবদ্ধ মানুষ এমন একটা পথ হাঁটে যেটা খুব কম মানুষ খেয়াল করে, কিন্তু সবাই একদিন অনুভব করে। এটাই স্টোইকদের রাস্তা, স্থির, অবিচল, নীরব আর অপ্রতিরোধ্য।